আন্টি, আপনি আমাকে বিয়ে করলেন কেন? আপনি জানেন না আমি আপনার বোনের ছেলে? এইভাবে বিয়ে করতে পারলেন? আমার এখন বন্ধুদের সামনে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। সবাই জানতো আপনি আমার আন্টি হন। যদি জানে আমার আন্টিকে বিয়ে করেছি, তাহলে তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই ছেলে, আমাকে আন্টি ডাকছো কেন? আমি তোমার বউ হই। এখন থেকে আমাকে বউ বলে ডাকবে। আর আমি কি তোমার আপন আন্টি হই? রক্তের আন্টি নাকি? তোমার মায়ের কি আপন বোন আমি? হ্যাঁ, বাড়া তো একটা বোন হই তোমার মায়ের। শোনো, তোমার মাকে আমি আপু বলে ডাকতাম, কারণ তোমার মা বাবা আমার মা বাবাকে খালা খালু বলতো। পাড়া তো আন্টি আমি তোমার। আমাদের মধ্যে কোনো রক্তের বা গোষ্ঠীর সম্পর্ক নেই মিহান। তুমি শুধু শুধু এই আন্টির সম্পর্কটা ধরে বসে আছো। আসো বরমাসাই, কাছে আসো, তোমাকে খুব করে আদর করি। না না, আমি কাছে যাব না। আপনি যেভাবেই আন্টি হন না কেন, আপনাকে আমি ছোটবেলা থেকে আন্টি ডাকতাম, বড় হয়ে তাই ডেকেছি। আর আপনি কিনা নিজে থেকে বয়সে ছোট, আমাকে এভাবে ফাঁসিয়ে বিয়ে করে বসলেন। কেন বিয়ে করলেন আপনি আমাকে? আপনার কি আশেপাশে কোনো বয়স্ক লোক ছিল না? তোমাকে আদর করতে বিয়ে করেছি শোনা। তোমার ওই কচি কচি গাল দুটো দেখলে আমার সামলানো দায় হয়ে পড়তো। তোমার বাচ্চা আমার পেটে আসবে, তোমার বাচ্চার মা হতে চাই, এই জন্যই বিয়ে করেছি। আমি তোমাকে ছোটবেলা থেকেই নজরে নজরে রাখতাম। তুমি যখন বড় হচ্ছিলে তখন থেকেই আমার মনে তোমাকে নিয়ে হাজারটা কল্পনা ছিল গো। সেগুলো বললে তোমার তো হয়ে যাবে। এহ, এসব কি অসভ্যতামি কথা বলেন? হ্যাঁ, কি আপনার কি একটু লজ্জা শরম নেই? হুট করে বিয়ে হয়েছে আপনার সাথে আমার, আমি এখনো ঘর থেকে বের হতেই পারছি না, আর আপনি এখনই এসব বাচ্চা কাচ্চা কথা বলছেন। আপনার লজ্জা করে না আপনার থেকে 5 বছরের ছোট একটা ছেলের সাথে এইভাবে কথা বলতে? আপনি তো আমার গুরুজন হওয়ার কথা। কই, আপনি আমার বিয়েতে সাক্ষী হিসেবে থাকবেন তা না, উল্টো আপনি আমার বউ হয়ে গেলেন, পুইরা বেরিয়ে একটা। না, লজ্জা করে না। লজ্জা পেলে কি আর তোমার হাত করতে পারতাম? তোমাকে বিয়ে করতে পারতাম? আমার ইচ্ছে করছে তোমার গা থেকে ওই পাঞ্জাবিটা এক ঝটকায় খুলে ফেলে দিয়ে তোমার খালি গায়ের উপরে আঠার মতো শুয়ে থাকতে। তারপর তোমার বুকের চারপাশে যাই হোক, তারপরে বুঝবে এই আন্টি কেন তোমার সিনিয়র বউ হয়েছে। বুঝেছো শান্ত? আর 5 বছরের বড় আমি, তাতে কি হয়েছে? আমি কি দেখতে বুড়ি নাকি? আমাকে বুড়ি বললা কেন? বলো, আমাকে দেখে কি কোনো দিক দিয়ে বুড়ি মনে হলো? মিহান কথাগুলো শুনে একদম জমে যায়, তার শরীরে কাঁটা দিচ্ছে। মায়ের মতো একজন সুন্দরী নারী তাকে নিয়ে এমন কল্পনা করছে ভেবে সে শিউরে ওঠে। মায়া সত্যিই খুব বেপরোয়া আর অসভ্য একটা মেয়ে। মায়া ধীরে ধীরে খাট থেকে নেমে মিহানের দিকে এগোতে থাকে। প্রতিটা পায়ের ধাপে মায়ের নুপুরের শব্দ মিহানের হৃৎপিণ্ডের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। মিহান তোতলাতে থাকে। কাছে আসবেন না, আমি বলছি সব। আপনি বুড়ি দেখতে না, তবুও আপনার কথা শুনলে আমার বুক কেঁপে ওঠে। আপনি দেখতে তো যথেষ্ট সুন্দরী, বয়স মোটেও বোঝাই যায় না। আমার বয়স 25 আর আপনার 30, তবুও আপনাকে দেখলে যেন মনে হয় আপনার বয়স বড়জোর 21 বা 22 হবে। কীভাবে সম্ভব এটা? আপনি নিজেকে এত মেনটেন করেন কিভাবে? আর এত রূপ নিয়ে আপনি আমার মতো ছেলেকে কেন পছন্দ করলেন? এই তোর লাইনে এসেছে চান্দ, আসল জায়গায় এখন হাত দিয়েছো। পাড়া তো আন্টি সম্পর্ক, যার কোনো ভিত্তি নেই। সেটা ধরে বসে থাকলে তো জীবনটাই বৃথা হয়ে যাবে পিচ্ছি পর। তাছাড়া আমার পছন্দ জুনিয়র ছেলে। তোমার বাবার, তোমার অনেক টাকা পয়সা আছে, তুমি দেখতেও পিচ্ছি। আমার তো একদম আকাশে ওড়ার কথা, সব কিছু ভেবে বিয়ে করে নিয়েছি। ও, তার মানে আপনি আমার সম্পদের জন্য বিয়ে করেছেন? সুগার মমি হয়ে গেলেন আপনি? ছি না, এভাবে বলে না শোনা। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। তোমার ওই লাজুক চোখ আর কথা বলার স্টাইল আমাকে পাগল করে দিয়েছে। আমি তোমাকে খুব নিবিড়ভাবে আদর করতে চাই। তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। এখন তুমি আমার কবজা। আসো, তাড়াতাড়ি বিছানায় এসো। এই, না না, চুপ করুন আপনি। কিন্তু মায়া আপু, মানে মায়া আন্টি, আমি তো এখনো বাচ্চা মানুষ। কিভাবে আমি আপনাকে সামলাবো বলুন তো? আমি মানসিকভাবে এসবের জন্য একদমই প্রস্তুত নয়। আপনি হুট করে এমন লুচ্চা আমাকে ব্যবহার করলে আমি তো ভয়ে হার্ট অ্যাটাক করবো। আমাদের কি একটু সময় নেওয়া উচিত না? অন্তত কয়েক মাস আমরা আলাদা থাকতে পারি না? আরে বোকা, আমার বয়স কি কম হয়েছে? আমি এমনিতেও লুচ্চা, তবে মালটা এখনো ফ্রেশই আছে। ব্যবহার করে দেখো, সেই মজা বাবা। আল্লাহ গো,
এসব কি কথা বলেন আপনি? আমার কান গরম হয়ে যাচ্ছে। আপনি এমন হাবাসকোর জানা ছিল না। আপনি আমাকে সুযোগ পেলেই খেয়ে দেবেন, বুঝতে পারছি। আমার সময় চাই। একদম না, সময় নেওয়ার দিন শেষ। এখন শুধু কাজের সময়। তুমি যত বেশি ভয় পাবে আমি তোমাকে তত বেশি জ্বালিয়ে পুড়িয়ে খেতে ইচ্ছে করবে আমার। তোমার এই বোকা বোকা চেহারা আর ভয়ে কুকুরে যাওয়া দেখলে না আমার ভিতরটা কেমন করে উঠে গো। আমি চাই তুমি আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। আসুন আমার কাছে বসুন, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। মায়া মিহানের হাতের কবজি শক্ত করে ধরে ফেলে। মিহান ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেও পারছে না। মায়ের হাতের স্পর্শে মিহান যেন কেঁপে ওঠে। মায়া টানতে টানতে মিহানকে খাটের কিনারে নিয়ে আসলো। মিহান বড় বড় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে, যেন সে কোনো রাক্ষসী দেখছে। মায়া এক হাত দিয়ে মিহানের গাল টেনে দেয়। তার চোখের মধ্যে এক ধরনের নেশা কাজ করছে। মিহান এমন রূপ দেখে বলে, দোহাই লাগে আপনার, আপনি একটু শান্ত হন। আমাকে এভাবে নষ্ট করতে পারেন না। আমি সত্যি বলছি, আমার খুব ভয় লাগছে। আপনার চোখে মুখে এমন যেন একটা ভাব। আপনি এভাবে কথা বলবেন না প্লিজ। আপনার কথা শুনলে মনে হয় আপনি আমাকে আজ আস্ত গিলি খাবেন। ভয় পেও না আমার পিচ্চি বোন, আমি তো তোমাকে শেখাবো কিভাবে সিনিয়র বউকে সামলাতে হয়। আমি তোমার সব ভীতি দূর করে দেব। তুমি শুধু আমার কথা মতো চলবে জান। দেখো, আমি তোমার জন্য কত কিছু আয়োজন করে রেখেছি। আজ রাতটা শুধু আমাদের, আর কেউ আমাদের মাঝে নেই। আপনি আসলে অনেক লুচ্চা। বাবা সহ সবাই যখন বিয়ের কথা বললো তখন আপনি এক কথায় রাজি হয়ে গেলেন। আমি তো ভেবেছি আপনি আমাকে ছেলের মতো স্নেহ করেন, কিন্তু আপনি তো মনে মনে অন্য কিছু ভাবছিলেন। এটা কি ঠিক হলো? মানুষ যখন জানবে আপনি আমাকে কেন বিয়ে করেছেন তখন ছিছি করবে। মানুষের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আমি তোমাকে চেয়েছি আর তোমাকে পেয়েছি। এখন আমি তোমাকে আমার মতো করে সাজাবো। তোমার এই পিচ্চি পিচ্চি ভাবটা আমি আজ রাতেই দূর করে দেবো। তুমি শুধু চুপচাপ থাকো আর আমার ভালোবাসা উপভোগ করো। মিহান মায়ের উন্মুক্ত ঘাড় আর কাঁধের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সে নিজেকে খুব অসহায় বোধ করতে থাকে। মায়ের হাত এখন মিহানের ঘাড়ের চুলে বিলি কেটে দিচ্ছে। তার আঙুলের স্পর্শ মিহানের রক্তে যেন আগুন ধরিয়ে দিচ্ছে। মিহান এক ধরনের অদ্ভুত ভালো লাগা তীব্র ভয়ের মধ্যে তুলতে থাকে। মিহান বলল, আপনার এই কথাগুলো খুব অসভ্য মার্কা। তাকে জানেন? আজ বুঝলাম ছেলেরা কেন সবসময় সিনিয়র মেয়েকে পছন্দ করে। কারণ সিনিয়র মেয়েগুলো একটু লুচ্চা হয়ে থাকে। আপনি কি সবসময় এমন লুচ্চা মার্কে কথাবার্তা বলেন? আপনি তো সবার সামনে খুব ভদ্র সেজে থাকেন, অথচ এখন ঘরে আমাকে একা পেয়ে আপনার আসল রূপ দেখাচ্ছেন। আপনি আসলে খুব লুচ্চা একটা মেয়ে, যা আমার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। হুম। আর হ্যাঁ, আমি লুচ্চা, তাতে তোমার কি? আমি তো আমার স্বামীর সাথেই লুচ্চামো করছি, অন্য কারোর সাথে তো না। আমি তোমার বউ, তাই আমার অধিকার আছে তোমাকে নিয়ে যা খুশি তাই করা। আর হ্যাঁ, আমি সবার সামনে ভদ্রতা বজায় রাখি, কিন্তু এখানে আমি তো আলাদা না। সেটা তুমি খুব শীঘ্রই টের পাবে। এখন বলো, তুমি কি আমার কাছে আসবে নাকি আমি? মিহান করুণ সুরে বিড়বিড় করে কিছু বলতে চায়, কিন্তু মায়া তার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল। মায়ের প্রতিটি কথা মিহানের কানে তীরের মতো বিঁধছে। এই মেয়ে যে আজ তাকে শান্তিতে ঘুমোতে দেবে না সেটা সে নিশ্চিত হয়ে গেছে। মিহান এক অসহায়ের মতো মায়ের বাহুবন্ধনে আটকা পড়ে আছে। মিহান ভয় পায়, সে বড় একটা ঢোক কিনল মায়ের কথায়। এই মেয়ে আসলে লুচ্চা। তা না হলে মিহানের মতো একটা অল্প বয়সী ছেলেকে সে কিভাবে বিয়ে করে? এটা কি মানা যায়? মিহান বুঝতে পারছে না সামনে কি হতে চলেছে। তার পা কাঁপছে আর মায়া তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরছে। মিহানের কপালে মায়ের গরম ঠোঁটের ছোঁয়া লাগতেই সে চোখ বন্ধ করে ফেলে। সব মিলিয়ে মিহানের জীবনটা এখন এক অদ্ভুত গোলকধাঁধায় আটকে গেছে। সে জানে না এই বাঘিনীর হাত থেকে সে কিভাবে নিজেকে রক্ষা করবে। সকাল হয়, জানালার পর্দা ভেদ করে রোদের হালকা আভা ঘরে এসে পড়ে। মিহান ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তার সারা শরীর কেমন যেন ভারী লাগছে। সে অনুভব করে তার বুকের উপর বেশ বড়সড় একটা চাপ। মিহান ঝাপসা চোখে নিচের দিকে তাকাতেই তার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হয়। সে দেখতে পায় মা তার গায়ের উপর একদম লেপ্টে শুয়ে আছে। মায়ের মাথা মিহানের ঘাড়ের কাছে, আর মায়ের গায়ে শুধু পরিমাণ কোনো কাপড় নেই। মিহান নিজের দিকে তাকিয়ে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তার নিজের গায়েও কোনো পোশাক নেই।
মিহানের মনে পড়ে যায় রাতে কি হয়েছিল। মায়া তার পাঞ্জাবি খুলেছিল। এরপর মিহানের হাত দুটো মায়ের কোমরে রাখতেই মিহানের শরীরে কাঁপুনি বেড়ে যায়। তারপর বাকি সব কিছু মায়া নিজেই করেছে। মিহানের এসব মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল। মিহান এক ঝটকায় মায়াকে সরিয়ে দিয়ে খাট থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সে তাড়াহুড়ো করে খাটের উপর থেকে কাঁথাটা টেনে নিজের শরীরের চারপাশে জড়িয়ে নেয়। মিহানের কারণে মায়ের ঘুম ভেঙে গেল। সে চোখ কসলাতে কসলাতে উঠে বসে। মায়ের সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় খাটে বসে মিহানের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে থাকে। ওরে আমার লাজুক বর, সকাল হতে না হতেই এত লম্পট চম্পট শুরু করেছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছো। মায়া আন্টি, না মানে মায়া, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এইভাবে কাপড় ছেড়ে হয়ে আমার সামনে বসে আছেন কেন? লজ্জা করে না আপনার? গায়ে কিছু দেন। আর আমার গায়ের ওপর কাপড় কোথায়? আপনি আমার সাথে কি করেছেন রাতে? শোনো কথা, নিজের বউকে জিজ্ঞেস করছো কেন এমন করে বসে আছে? আরে বাবা, আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের মধ্যে লুকাচুরি কিসে? আর তোমার গায়ের পর আমি তো খুলেছি। তোমার ওই ফর্সা চামড়াটা আমার খুব পছন্দ হয়েছে, তাই সারা রাত তোমার বুকেই মাথা গুঁজেছিলাম। লজ্জা পাওয়ার কি আছে জানো? আপনি জঘন্য একটা মহিলা। আপনি সত্যি একটা লুচ্চা মেয়ে। আমি ভাবতেও পারিনি আপনি এতটা নিচে নামতে পারেন। আমি আপনার থেকে 5 বছরের ছোট। আমি কি একটু কি বোনের ছেলে হিসেবে মনে পড়ে না? আপনি তো আমার সম্মান সব শেষ করে দিলেন। মায়া খাট থেকে উঠে দাঁড়ায়। সে বিন্দুমাত্র লজ্জা পায় না, বরং সে ধীর পায়ে মিহানের দিকে এগিয়ে আসে। মিহান কাঁথাটা আরও শক্ত করে ধরে, দেয়ালের সাথে লেপ্টে যায়। মায়ের উন্মুক্ত শরীর আর তার নির্লজ্জ চাহনি মিহানকে একদম পাথর করে দিচ্ছে। আরে কিসের বোনের ছেলে? হ্যাঁ, আর সেটা তো আগে ছিল সোনা। এখন তো তুমি আমার স্বামী। এখন আর আন্টি আন্টি খেলা খেলবে না, চলবে না, বুঝছো? এখন শুধু স্বামী স্ত্রীর প্রেম চলবে। তোমার এই লজ্জা পাওয়ার মুখটা দেখলে না আমার ভেতরটা কেমন করে ওঠে জানো? আমার ইচ্ছে করছে তোমাকে এখনই আবারও জ্বালাতে। তারপরে যাই হোক, রাতের কথা তো তোমার মনে আছে তাই না? আর অসভ্যতামি করেছো কেন? এটা তো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসার চাদরই মুড়িয়ে রেখেছি। ভালোবাসা না, এটা অসভ্যতামি। আপনি যেভাবে আমার দিকে তাকাচ্ছেন তাতে আমার মরে যেতে ইচ্ছে করছে। আপনি এখনই কাপড় পরুন। আমি আপনার দিকে তাকাতে পারছি না। আপনার কি একটু লজ্জা করছে না? লজ্জা দিয়ে কি ধুয়ে খাবো? আমি তোমাকে চেয়েছি আর তোমাকে বোনের মতো করে পেয়েছি, এতে দোষের কি আছে? আর কেন পরবো? নিজের ঘরে নিজের বরের সামনে এভাবে থাকতে তো বেশি আরাম। তোমার কি আমাকে দেখে ভালো লাগছে না মিহান? আমি কি খুব খারাপ? না, আপনি দেখতে অনেক সুন্দরী, কিন্তু আপনার স্বভাব খুব খারাপ। আপনি লুচ্চামি করছেন আমার সাথে। আপনি জানেন আমি খুব লাজুক, তাও আপনি ইচ্ছে করে আমাকে অস্বস্তিতে ফেলছেন। দয়া করে কাপড় পরুন মায়া, আমি সহ্য করতে পারছি না। মায়া মিহানের একদম কাছে চলে আসে। সে মিহানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলতে থাকে। তার তপ্ত নিঃশ্বাস মিহানের গাল স্পর্শ করছে। তুমি যত বেশি লজ্জা পাবে আমি তত বেশি তোমাকে জ্বালিয়ে মারবো। তোমাকে না আরও জ্বালাতে ইচ্ছা করছে। আচ্ছা মিহান, কাল রাতে যখন আমি তোমাকে আদর করছিলাম তখন তো তুমি খুব একটা বাধা দাওনি। এখন সকালে এত সাধু সাজছো কেন? আমার নরম হাতের স্পর্শ কি তোমার ভালো লাগেনি? আমি তখন ঘুরেছিলাম, আমি বুঝতে পারিনি আপনি এতটা বেপরোয়া হবেন। আপনি আমাকে ফাঁদে ফেলেছেন। আমি বন্ধুদের বলবো যে আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি আপনার সাথে থাকবো না। বন্ধুদের বলবে, তারা তো শুনলে হিংসেই জ্বলে মরবে। তোমার মতো একটা পিচি ছেলে আমার মতো এক সুন্দরী বউ পেয়েছে, এটা শুনে তো তারা তোমার পায়ে ধরবে টিপস নেওয়ার জন্য। আর আমাকে ছেড়ে কোথায় যাবে শুনি? তুমি এখন আমার মায়ার জালে আটকে গেছো। আমি তোমাকে তিলে তিলে শেষ করবো আমার ভালোবাসা দিয়ে। মিহান লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে থাকে। মায়া তার হাত দিয়ে মিহানের গাল উঁচিয়ে ধরল। মায়ের চোখের দৃষ্টিতে এখন কামনার আগুন। সে মিহানের শরীরের ভাঁজে ভাঁজে নিজের আঙুল চালাতে থাকে। সহ্য না করতে পেরে মিহান বলে, আপনি শুনুন এখান থেকে। আপনি আমাকে পাগল করে দেবেন। আমি বাসর ঘরের কথা ভাবলেই তো এখন ভয় পাচ্ছি। আপনি যেভাবে আমার উপর শুয়েছিলেন সেটা মনে পড়লে আমার গা খিনখিন করছে। আপনি কি একটু শান্ত হতে পারেন না? শান্ত হওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করেছি? আমি চেয়েছি উত্তাল হতে। আমি চাই তুমি আমার সাথে সারা দিন থাকো। তোমার অংশ যখন আমার পেটে আসবে তখনই আমি শান্ত হব, তার আগে নয়। এখন বলো, তুমি কি স্বেচ্ছায় আমার কাছে আসবে নাকি আমি আবারও জোর করব? আমি আসবো না। আপনি অনেক খারাপ।
আপনি একটা শয়তান। আপনার মতো মেয়ের পাল্লায় যে পড়বে তার জীবন কয়লা হয়ে যাবে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বাড়িতে চলে যাব। মায়া হো হো করে হাসতে থাকে। তার হাসির শব্দে পুরো ঘর কাঁপছে। সে মিহানের জড়ানো কাঁথাটায় এক প্রান্ত ধরে টান দেয়। পালানোর কোনো পথ নেই সোনা। এই ঘর তোমার জেলখানা আর আমি তোমার জেলার। তোমাকে প্রতিদিন আমার এই লুচ্চামিগুলোই সহ্য করতে হবে। আর আমি জানি তুমিও মনে মনে এটা এনজয় করছো। তুমি যতই মুখে না বলো, তোমার চোখ কিন্তু অন্য কথা বলে। মিথ্যা কথা, আমি আপনাকে চাই না, আমি শুধু শান্তি চাই। আপনি কেন এমন করছেন আমার সাথে? আমি কি কোনো অপরাধ করেছি? আপনার তো অনেক বয়ফ্রেন্ড ছিল, আমি শুনেছি। তাদের সাথে এমন করলেই পারতেন। বয়ফ্রেন্ড অনেক ছিল, কিন্তু তোমার মতো এমন নিষ্পাপ আর সুন্দর কেউ ছিল না। তোমার ওই শুদ্ধতা আমি নষ্ট করতে চাই। তোমাকে আমি একজন পুরুষ বানাতে চাই। এখন চুপ করে দাঁড়িয়ে থাকো। মায়া যখনই মিহানের কাছে আসবে তখনই দরজাটা খট করে খুলে যায়। মায়া কোনো উপায় না পেয়ে দৌড়ে মিহানের কাছে গিয়ে এক কাঁথার নিচে ঢুকে পড়ে। সে মিহানের গা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে থাকে, সব কিছু ঢেকে। মিহানের হার্টবিট এখন 1000 স্পিডে চলছে। মায়া কাঁথার ভিতর দিয়ে মিহানের গায়ে হাত বোলাতে থাকে। তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করে মিহানের মা মিশি আর ছোট বোন নিতু। দুজনে এসেছিল ওদের ডাকতে, কিন্তু দরজায় কড়া নাড়তে যাওয়ার আগেই মৃদু হ্যান্ডেলে চাপ দেয় আর অমনি দরজাটা খট করে খুলে যায়। বিহানের এখন মনে পড়ে গত রাতে মায়ের লুচ্চামিতে রুমে আসতেই দরজা লক করার কথা তার মাথা থেকে হারিয়ে যায়। মিহান খালি গায়ে কেবল কাঁথা দিয়ে নিজের সামনের অংশ ঢেকে লজ্জার ভয়ে কাঁপছে। আর মায়ার শরীরের সবটা ঢেকে কেবল মুখ বের করে মিহানের সাথে আঠার মতো লেগে দাঁড়িয়ে আছে। ওদেরকে এমন কাপড় ছাড়া অবস্থায় আর এক কাঁথার নিচে পাশাপাশি দেখে মিশি বেগম লজ্জায় চোখ হাত দিয়ে ঢেকে ফেলে। তিনি সমানে আল্লাহ আল্লাহ করতে থাকে। হাই আল্লাহ, এ কি অবস্থা তোদের! বিছানা ছেড়ে দরজার কাছে কি করিস? আর তার উপর তোরা সাত সকালে ঘরের দরজা খোলা রেখে এসব কি করছিস? আল্লাহ গো, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মিতু, তুই বাইরে যা। আর এই ছেলে মেয়ে তোদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মায়া কাঁথার ভিতর থেকে মুখ বের করে একগাল হাসি দেয়। তার চোখে মুখে লজ্জার ছিটে ফোটাও নেই, বরং সে বেশ মজা পাচ্ছে পরিস্থিতি দেখে। সে বলে, আরে আপু, না মানে শাশুড়ি মা, না মানে আম্মা, আপনি এখানে কেন এভাবে হুট করে ঘরে ঢুকে পড়লেন যে? ওই, আমি তোর আপু ছিলাম। একই এলাকাতে থাকাতে তোর মা বাবাকে খালাখালু বলতাম। কোনো বংশের সম্পর্ক তোদের সাথে আমার নেই। আমাদের রক্তের কোনো টান নেই মায়া। আর আমি তো এখন থেকে আর আপু ডাকবি না, আমাকে মা বলবি। বিয়ে যখন হয়েছে তখন সম্পর্ক বদলে গেছে। তো তা তোদের এই অবস্থা কেন? মামারা মারামারি করছিলি নাকি? আর দরজা কে খুলে রাখে? আমি তো ভাবলাম তোরা ঘুমোচ্ছিস, ডাকতে এসে দেখি দরজা লক করা নেই। মা, আসলে আমি দরজা দিতে মনে নেই। আসলে খুব টায়ার্ড ছিলাম তো। তুমি প্লিজ বাইরে যাও, আমরা আসি একটু পর। মিহানের যেন কথা আটকে গেছে। এমন লজ্জাতে পড়বে সে কখনো ভাবতেই পারেনি। সে বুঝতে পারছে তার মা আর বোন তাকে এখন লজ্জার আগুনে জ্যান্ত পুড়িয়ে মারবে। মিতু এতক্ষণ চুপ করে সব দেখছিল। তার চোখে এখন দুষ্টুমি খেলা করছে। সে মিহানের মুখের দিকে তাকিয়ে বলে, ওরে বাবা, ভাইয়া তোর এই অবস্থা কেন? তোর গালে মুখে এগুলো কি? সব লাল লাল লিপস্টিকের দাগ। পুরা মুখ বুকটা তো মায়া আন্টি, না মানে ভাবি রঙিন করে দিছে রে। মায়া ভাবি, আপনি তো দেখি পুরোই খেলোয়াড়। আমার ভাইটাকে তো দেখি মেরেই ফেলবেন আপনি। মিতু, তুই একদম চুপ করবি, একদম বাজে কথা বলবি না। তুই বাইরে যা বলছি। আর খবরদার আমার দিকে এইভাবে তাকাবি না। কেন তাকাবো না? দেখার মতো দৃশ্য তো। ইস ভাইয়া, তোর লজ্জা পাওয়া মুখটা যদি এখন ক্যামেরা বন্দি করতে পারতাম। দাঁড়া, আমি মোবাইলটা নিয়ে আসি, একটা ছবি তুলবই তুলব। এটা গ্রুপ চ্যাটে দিতে হবে, বাড়ির সবাইকে দেখাতে হবে আমার ভাই কত বড় রোমান্টিক পুরুষ। মিতু একদম ঠিক বলেছ। তোমার ভাইয়া আসলে মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলা একদম বিচ্ছি। দেখছো কেমন ভয় কাঁপছে? মিতু, তুমি ছবি তোলো, আমি পোজ দিচ্ছি। এই পিছি বল, একটু হাসো তো। মায়া, আপনি কি শুরু করলেন? আপনি একটু ওকে উস্কানো বন্ধ করবেন। মা, তুমি মিতুকে নিয়ে যাও না, আমার খুব খারাপ লাগছে। মিতু, তুই ছবি তুললে আমি কিন্তু তোর সব সিগারেট ফাঁস করে দেব। মিতু, আর ফাইজলামি করিস না, ওদের কাপড় পরতে দে। আর আয় আমার সাথে। আর মায়া, তুই একটু সামনে চলিস।
ছেলেটা তো এমনিতেই ভীতু, ওকে এভাবে জ্বালিয়ে মারিস না। তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি হচ্ছে। মা, তুমি বোঝো না, ভাইয়া এখন স্বর্গে আছে। দেখো না মায়া ভাবি কেমন চিপকে আছে ওর সাথে। ভাবি, আপনি কিন্তু দারুণ, ভাইয়াকে একদম টাইট ক্লিয়ার রাখবেন। আমি কিন্তু ছবি পরের বার তুলবই তুলবো। ঠিক আছে, সেই ছবিটা আমাদের রুমে থাকবে। তোমার ভাইয়া যখন বেশি ভাব নেবে তখন সেই ছবি দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করবো, বুঝছো? আর মা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে একদম খাঁটি পুরুষ বানিয়ে ছাড়বো। মিহান লজ্জায় আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারছে না। তার ইচ্ছে করছে কাঁথার ভিতর দিয়ে মাটির নিচে ঢুকে যেতে। মিশি বেগম মিতুকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যায়। দরজাটা মায়া পা দিয়ে ধাক্কা দিয়ে আবারও লাগিয়ে দিল। মায়া এখন শব্দ করে হাসতে শুরু করে। দেখলে তো পিচ্ছি বর, এখন তো পুরো বাড়ি জেনে গেল আমরা রাতে কী কী করেছি। তোমার বোন তো ছবিও তুলে ফেলেছে। এখন কি করবে? আমার পাড়া তো আন্টি ইমেজ তো এক নিমিষে শেষ হয়ে গেল। এখন তো আমি তোমার লুচ্চা বউ হিসেবেই ফেমাস হয়ে গেলাম। আপনি খুশি তো এখন? আমার মান সম্মান সব শেষ করে দিলেন। মা কি ভাবলো বলুন তো? আর মৃত্যু তো এখন সারা জীবন আমাকে খেপাবে। আপনি কেন দরজা লক করেননি রাতে? আমি কেন দেব? তুমি রুমে ঢুকে আমাকে দেখে হাঁ হয়েছিলে। দরজা বন্ধ করার দায়িত্ব তো তোমার ছিল। এখন আমাকে দোষ দিচ্ছ কেন? আর মা তো ভালোই বলেছে, এখন থেকে উনি আমার মা। আমিও ওনাকে আম্মা বলেই ডাকবো। আর তোমাকে আমি কি বলে রাখবো ভেবে রেখেছি। কি ডাকবেন? নিশ্চয়ই কোনো আজে বাজে নাম হবে। আপনার মুখে ভালো কিছু আসবে না আমি জানি। দয়া করে এখন কাপড়গুলো পরুন, আমার সহ্য হচ্ছে না। কেন? দুজনে এক কাঁথার নিচে আছি, দেখতে তো ভালোই লাগছে। তোমার ওই লাল লাল গাল আর লিপস্টিকের দাগ মাখা মুখটা দেখে না আবারও আদর করতে ইচ্ছে করছে। আমি তো ঠিকই দেখেছি, তুমি আমাকে কাল রাতে অনেকগুলো গিফট দিয়েছ। ভালো লেগেছে তো? আপনি অসহ্য, আপনি একটা অস্ত শয়তান। আপনার মতো লুচ্চা মেয়ে আমার জীবনেও দেখিনি। আপনি কি একটু শান্ত থাকতে পারেন না? সারাক্ষণ শুধু অসভ্যতামি আর উস্কানি মার্কা কাজ করেন। আমার খুব লজ্জা লাগছে মার মৃত্যুর সামনে যেতে। মায়া মিহানের গালে একটা চিমটি কেটে দেয়। সে মিহানের অস্থিরতা দেখে খুব আনন্দ পায়। মায়া মিহানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, লজ্জা পেয়ে কী করবে শোনা? এখন তো সব ওপেন। চলো এখন ড্রেস চেঞ্জ করে আমরা নিচে যাই, দেখি মিতু কী কী ছবি তুলেছে। আমিও একটু দেখি আমার পোজটা কেমন হয়েছে। আর নাস্তায় কী আছে কে জানে। আমার শরীর না, মানে তোমার শরীর কি ঠিক আছে নাকি বেশি টায়ার্ড লাগছে তোমার? আমার শরীর একদম ঠিক নেই। আমার মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাব। আপনার পাল্লায় পড়ে আমার আয়ু কমে যাচ্ছে। আপনি দয়া করে একটু ভদ্র সাজুন। নিচে গিয়ে সবার সামনে এমন করবেন না। আচ্ছা বাবা, নিচে গিয়ে আমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, কিন্তু ঘরে এলেই আমি আবার তোমার সেই লুচ্চা বউ, মনে থাকবে তো? এখন সরো, আমি আগে কাপড়টা পরে নেই, আর তুমিও তাড়াতাড়ি রেডি হও। দেরি করলে আমি তো আবার ঘরে ঢুকে পড়বে। মিহান দ্রুত নিজের কাপড় চোপড় খুলতে থাকে। মায়া তাকে সাহায্য করার নাম করে আবারও গায়ের উপর পরার চেষ্টা করে। মিহান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বাথরুমে ঢুকে পড়ল। সে আয়নায় নিজের মুখ দেখে শিউরে ওঠে। সত্যিই তো সারা মুখে লিপস্টিকের দাগ। মায়া তাকে সত্যি খুবলে খেয়েছে রাতে। মিহান গোসল করতে করতে তাকে ভাবে, এই মেয়েকে সে কিভাবে সামলাবে। মায়ের মতো এমন অসভ্য আর বেপরোয়া মেয়ের সাথে সংসার করা তার মতো শান্ত ছেলের জন্য এক বড় চ্যালেঞ্জ। মিহান ভয় পায় এ মেয়ে আসলে লুচ্চা। তা না হলে মিহানের মতো একটা অল্প বয়সী ছেলেকে সে কিভাবে বিয়ে করে? এটা কি মানা যায়? মায়ের খিলখিল হাসি এখনও বাথরুমের বাইরে থেকে শোনা যাচ্ছে। মিহান বুঝতে পারে তার জীবনের শান্তি এখন থেকে মায়ের হাতে বন্দি। মায়া বাইরে থেকে চিৎকার করে বলছে সে যেন তাড়াতাড়ি বের হয়, কারণ তার নাকি খুব খিদে পেয়েছে। মিহান দীর্ঘশ্বাস ফেলে আর নিজেকে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করে। মায়া ছিল মিহানের নানু বাড়ির পাড়াতো এক খালা। মায়ের সাথে তার বিয়ের বিষয়টা একদম অন্যরকমভাবেই হয়েছিল। মানে মিহান গ্রামে বেড়াতে গিয়েছিল। যতবারই সে বাড়িতে যেত ততবারই মায়া মিহানের নানু বাড়িতে এসে উকিঝুঁকি বাড়ে আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। মিহানের সাথে দুষ্টুমি করতো সে সব সময়। মিহান মনে মনে ভাবতো পাড়া তো খালা হয়, তাহলে এসব দুষ্টুমি হয়তো কোনো বিষয়ই না। গ্রামের সম্পর্কের খাতিরে অনেকেই এমন ঠাট্টা তামাশা করে।
মায়ের সুযোগ পেলেই মিহানের একদম গা ঘেঁষে বসতো আর মিহানকে বারবার প্রশ্ন করতো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। মিহান মাথা নেড়ে না না করে আর মায়া তখন খালি সুযোগ বুঝে মিহানের গায়ে হাত দেয় কিংবা তার উপর ঢলে পড়ে। মিহানের শরীর কেঁপে উঠত, বুঝতো মায়া একটু লুচ্চা স্বভাবের মেয়ে, কিন্তু সে খালার সম্মানে কিছু বলতে পারে না। কি গো পিচ্ছি ভাগ্নে, তোমার তো বয়স কম হলো না? 25 বছরে পা দিলে অথচ এখনো কোনো মেয়ে পটলো না, নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করো? আমাকে বললে তো আর আমি কাউকে বলে দিচ্ছি না। বলো না শোনো, তোমার কি সত্যি কোনো প্রেমিকা নেই? না গো খালা, আমি ওসবের মধ্যে নেই, পড়াশোনার কাজ নিয়ে থাকি, প্রেম করার সময় কই। আর আপনি তো জানেন আমি একটু লাজুক টাইপের, মেয়েদের সাথে কথা বলতেই আমার ঘাম ছুটে যায়। আপনি শুধু শুধু আমাকে নিয়ে এসব মজা করবেন না তো। রে আমার ভাজা মাছটা উল্টে খেতে না জানা ভাগ্নে রে, এই বয়সে প্রেম না করলে কবে করবে? যখন আমার মতো বুড়ি হবে তখন। দেখছো না আমি কত এনজয় করি। আমার তো লাইফে 5-6টা বয়ফ্রেন্ড আছে, এক এক দিন এক একজনের সাথে কথা বলি। অমুকজন তো কাল রাতে আমাকে বলেছে সে নাকি আমাকে নিয়ে পালিয়ে যাবে। আমি বলেছি ধুরো গাধা, আমি কি পালানোর মেয়ে? আমি চাইলে তোকে পকেটে ভরে রাখতে পারি। আপনার কত বয়ফ্রেন্ড তা তো আমি জানি, আপনি তো সারাক্ষণ তাদের গল্পই করেন। কিন্তু খালা, আপনি কি একজনের সাথে মন থেকে প্রেম করতে পারেন না? এতগুলো ছেলের সাথে প্রেম করা কি ঠিক? মানুষ শুনলে কি বলবে? আর আপনি আমাকে এসব শোনান কেন? আমার অস্বস্তি হয়। অস্বস্তি হবে কেন? তুমি বড় হচ্ছ তাই তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। ছেলেরা আজকাল খুব চালাক হয় বুঝলে। তোমাকে তো কেউ পাত্তাই দেয় না যদি না একটু স্মার্ট হও। এই যে দেখো, ওই ছেলেটা আমার সাথে ডেট করতে চায়, ওটা করতে চায়, কিন্তু আমি কি এত সহজে পাত্তা দিই? আমি মায়া, আমাকে পাওয়া কি এত সহজ? কিন্তু তোমার ব্যাপারটা আলাদা মিহা। তোমাকে দেখলেই কেন জানি আমার খুব লজ্জা লাগে, ইচ্ছে করে তোমাকে একটু আদর করে দিই। তুমি চাইলে আমাকে প্রপোজ করতে পারো। খালা, আপনি আবার শুরু করেছেন। আপনি আমার চেয়ে বয়সে বড়, আমাকে স্নেহের চোখে দেখবেন। আপনি বারবার আমার গায়ে হাত দেন কেন? মানুষ দেখলে কি ভাবে একটাবার চিন্তা করেছেন? নানু বাড়ি তো সবাই আমাদের চেনে। আপনি প্লিজ একটু দূরত্ব বজায় রেখে কথা বলুন। মায়া মিহানের কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। সে মিহানের কানের একদম কাছে মুখ নিয়ে আসে। মিহান ভয়ে কুঁকড়ে যায়। মায়া বলে, কেন? দূরত্ব বজায় রাখলে কি হয়? আমি তোমার খালা হই তো কি হয়েছে? আমরা তো আর রক্তের সম্পর্কের কেউ না, বহু দূরের পাড়ার খালা। তার মানে কোনো সম্পর্কই না, এটা তো একটা উছিলা মাত্র। আর আমি যদি তোমার উপরে ঢলে পড়ি তবে তোমার এত কষ্ট হয় কেন? তোমার কি মনে আগুন জ্বলে, নাকি তুমি একদমই আমার কাছে? আপনি সত্যি খুব নির্লজ্জ আন্টি। আপনি বয়ফ্রেন্ডের সাথে কি এমনভাবে কথা বলেন? তারা আপনার সাথে কিছু করে না? আমি জানি না আপনি কী চান, কিন্তু আমার ভালো লাগছে না এসব। আপনি দয়া করে ওদিকে গিয়ে বসুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। ইস, কি যে বলো না। কেউ কিছু করতে চাইলে আমি রাজি হব নাকি? তবে চলো আজ তোমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাই। নদীর ওপারে একটা নির্জন জায়গা আছে, ওখানে অনেক সুন্দর সুন্দর পাখি আসে। চলো আমরা ওখান থেকে ঘুরে আসি, তোমার অনেক ভালো লাগবে, তোমার পছন্দ হবে জায়গাটা। যদি না যাও আমার সাথে তাহলে কিন্তু আমি তোমার আম্মুকে বলে দেবো যে তুমি সারা দিন মোবাইল যাবো আর মেয়েদের সাথে ফোনে কী সব করো। এই না না, যাব। এমনিতে গ্রাম ঘুরতে ভালোই লাগে, চলুন আন্টি। মিহান বাধ্য হয়ে মায়ের সাথে ঘুরতে বের হয়। মা তাকে নিয়ে গ্রামের একদম শেষ প্রান্তে নির্জন একটা পার্কের ভিতরে আসে। চারপাশে কেবল ঝোপঝাড়। মায়ের উদ্দেশ্য ছিল মিহানকে প্রেম করানো দেখানো, তাই মায়া একটা ঝোপঝাড়ের আড়ালে নিয়ে যায় মিহানকে। জায়গাটা বেশ নিরিবিলি আর অন্ধকারাচ্ছন্ন। সেখানে অনেক কাপলরা আগে থেকেই ঝোপের আড়ালে বসে নোংরামি করছে। মিহান এসব দেখে একদম কুঁকড়ে যায়। সে মায়াকে ওখান থেকে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করে। আন্টি, এখানে কেন নিয়ে এলেন? দেখুন এখানে সবাই কী সব আগাম করছে। এই চিপার মধ্যে আমাদের থাকা একদম ঠিক হচ্ছে না, কেউ দেখলে বিপদ হবে। চলুন আমরা বড় রাস্তায় যাই, এখানে পরিবেশটা খুব অসভ্য মার্কা। আরে ভয় পাচ্ছ কেন? ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করি। চল ওই বড় গাছটার আড়ালে গিয়ে বসি, ওখানে কেউ আমাদের দেখতে পাবে না। দেখো ওই পাশের জোড়াটা কেমন জড়িয়ে ধরে আছে। তোমার কি ইচ্ছে করে না আমাকে ওভাবে জড়িয়ে ধরতে? আমি তো তোমার জন্য এইভাবেই এসেছি শোনো। আপনি কি পাগল হয়ে গেছেন আন্টি? আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো? আপনি আমার থেকে 5 বছরের বড়, আন্টি হন আমার। এইসব কথা মুখে আনতেও আমার লজ্জা লাগছে।
চলুন এখান থেকে। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আপনি তো দেখি পুরোই লুচ্চা হয়ে গেছেন। হ্যাঁ আমি লুচ্চা, তো তোমার কি? আমি তো তোমাকে ভালোবাসি, তাই এখানে নিয়ে এসেছি। ওই বয়ফ্রেন্ড সব বৌমা। আসলে আমি তোমাকেই চাই, তোমার এই কচি শরীরটা আমার চাই। আসো না আমার কাছে, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আজকে তোমাকে আমি প্রেম করা শেখাবো। এমন সময় গ্রামের একদল লোক লাঠি সোঁটা নিয়ে ওই পার্কের চিপার দিকে আসতে শুরু করে। তারা খবর পেয়েছে যে এখানে অনেক কাপলরা এসে অসামাজিক কাজ করছে। সবাই দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু মায়া আর মিহান একদম মাঝখানে আটকা পড়ে যায়। গ্রামের মুরব্বীরা তাদের কাছে আসে। মিহানের মামার পরিচিত মানুষ, তার ছেলেকেও অনেকেই চেনে। একজন মুরব্বী বলে, আরে এ তো মিহান, আমাদের মেম্বার সাহেবের ভাগ্নে। আর পাশে একে, এটা তো মায়া, মসজিদ কমিটির লোকের মেয়ে। তোরা এখানে এই চিপার মধ্যে কি করছিস? সিসি, তোদের কাছ থেকে তো এটা আশা করিনি। তোরা এখানে আকাম করতে এসেছিস? না 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 চাচা, আপনি যা ভাবছেন তা নয়। আমরা শুধু ঘুরতে এসেছি। আন্টি আমাকে এলাকাটা দেখাতে নিয়ে এসেছে। আমরা কোনো খারাপ কিছু করিনি, বিশ্বাস করুন। আমাদের মধ্যে তেমন কিছু নেই। আরে রাখো তোমার ভালো কথা, আমরা নিজের চোখে দেখেছি তোমরা দুজন একদম ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিলে। এই মেয়েটা তো আগে থেকেই লুচ্চা হিসেবে পরিচিত, তার তো অনেক বয়ফ্রেন্ড, এখন আবার এই ছেলেটাকে ফাঁসিয়েছে। এরা নিশ্চয়ই অনেক দূর এগিয়ে গেছে, এভাবে আর আগানো যাবে না চাচা। আপনারা ভুল বুঝছেন, মিহান আমার বরের মতো। মানে হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, সেও বাসে। দুজনের ভিতরে অনেক কিছুই ঘটেছে, তাই এখন আমরা বিয়ে করার কথা ভাবছি। তবে এখন আমরা কোনো নোংরামি করছি না। আপনারা শুধু শুধু কেন আমাদের উপরে রেগে যাচ্ছেন? আমরা কি কোনো অপরাধ করেছি? কি বললি, বরের মতো সব কিছু করে ফেলেছিস বিয়ের আগে? তোদের তো বিয়ে হয়নি, বিয়ের আগে এইসব চিপাচিপিতে কি কাজ তোদের? তোরা মেম্বার বাড়ির ইজ্জত শেষ করে দিয়েছিস, তোদের ছাড় দেওয়া হবে না। এখনই তোদের গ্রাম থেকে বের করে দেওয়া উচিত, না হলে এখনই কাজী ডাকতে হবে। কাজে কেন ডাকবেন? আমি তো বিয়ে করব না, আমি এখনো পড়াশোনা করছি। আর আন্টি তো আমার থেকে বড়, এটা কিভাবে সম্ভব? আপনারা দয়া করে আমাকে যেতে দিন, আমি বাড়িতে যাব। আর উনি সম্পর্কে আমার আন্টি হয়, এমন করবেন না। যেতে দেবো মানে কি? একটা মেয়ের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে এখন তুমি যেতে চাইছো? আর আন্টি তো কি হয়েছে, পাপ তো পাপই। তোরা যেহেতু ধরা পড়েছিস, এখন তোদের বিয়ে করতেই হবে, না হলে গ্রামে সালিশ হবে আর তোদের মায়ের হবে। আর সালিশে তোদের বিয়ে পড়ানো হবে। মেম্বার সাহেবকেও আমরা জানাবো। ঠিক আছে, আপনারা যা বলেন তাই হবে। আমি মিহানকে বিয়ে করতে রাজি, মিহানও রাজি হয়ে যাবে। ও তো আমাকে ভালোবাসে। কি গো মিহান, বলো না যে তুমি আমাকে বিয়ে করবে? তাহলে ওরা আমাদের ছেড়ে দেবে। আর তুমি যে আমার সাথে যা যা করেছো, এখন আমার কি হবে? না, আমি রাজি নই। আমি কেন বিয়ে করব আপনাকে? আপনি আমাকে ফাঁসিয়েছেন মা আন্টি। আপনি জেনে বুঝে আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনারা আমার কথা শুনুন, আমি নির্দোষ। কোনো কথা হবে না, চুপ। কাজী ডাকো এক্ষুনি। এই চিপার মধ্যে নোংরামি করলে তার শাস্তি তো পেতেই হবে। আগে বিয়ে, তারপর মেম্বার ডাকা। এরপর তোরা বিয়ের পর যা খুশি করিস। এখন কাজী এসে তোদের কাবিন করবে। মেম্বার সাহেবকে খবর দেওয়া হয়েছে, তিনি আসছে। মিহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে মায়া ইচ্ছে করেই তাকে এই বিপদে ফেলেছে, যেন বিয়েটা হয়ে যায়। গ্রামের মানুষগুলো মায়ার মিহানকে ধরে নিয়ে যায় এক জায়গায়। সেখানে মেম্বার সাহেবও চলে আসে। লজ্জায় মেম্বার সাহেব মাথা নিচু করে রাখে। তিনি কোনো উপায় না দেখে তখনই কাজী ডেকে ওদের বিয়ে পড়িয়ে দেয়। যদিও মিহানের মা মায়াকে পছন্দ করত, মেয়েটা তার মাকে সবসময় হেল্প করেছে, তবে মিহান এক অসহায়ের মতো মায়ের পাশে বসে থাকে। আর মায়া মনে মনে হাসে, তার পরিকল্পনা সফল হয়েছে। মিহানের মতো সুন্দর আর কচি ছেলে এখন তার বৈধ স্বামী। বিয়ের পর যখন ওরা বাসর ঘরে ঢোকে, তখন মিহান মায়া থেকে দূরে সরে থাকতে চায়, কিন্তু মায়া তাকে ছাড়ার পাত্রী নয়। সে বারবার মিহানকে মনে করিয়ে দেয় যে এখন তারা স্বামী স্ত্রী আর সমাজ তাদের স্বীকৃতি দিয়েছে। মিহান শুধু ভাবতে থাকে তার শান্ত জীবনটা এখন এই লুইচ্চার রোম্যান্টিক আন্টি বউ মায়ের কবলে পড়ে কেবল ছারখার হয়ে যাবে। মায়া এখন তাকে আদরের নামে জ্বালিয়ে মারার জন্য একদম তৈরি। মিহান বুঝতে পারে এই লুইচা আন্টির হাত থেকে তার আর কোনো মুক্তি নেই। মিহান বাথরুম থেকে মুখ ধুয়ে বের হতেই দেখে মায়া তার একটা টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। মায়ের পরনে শুধু মিহানের সেই ঢিলে ঢালা টি শার্টটা। মিহান আলমারি থেকে নিজের শার্ট আর প্যান্ট বের করে দ্রুত পরার চেষ্টা করে। তার হাত কাঁপছে,
কারণ সে জানে নিচে গেলেই মিতু আর মা তাকে নিয়ে হাসাহাসি করবে। আপনি এখন আমার টি শার্ট পরে আছেন কেন? নিচে জামা পরুন, মা দেখলে আবার হাসবে। আর আপনার লজ্জা লাগে না এভাবে অন্যের কাপড় পরে থাকতে? নিজের পরের কাপড় পরেছে তাতে কার কি? আর তোমার এই টি শার্ট তোমার শরীরে ঘ্রাণ লেগে আছে, আমার খুব ভালো লাগছে এটা পরে থাকতে। কেন, আমাকে কি খুব খারাপ লাগছে দেখতে, নাকি তোমার হিংসা হচ্ছে যে তোমার চেয়ে আমাকে এই পোশাকে বেশি মানিয়েছে? আমি হিংসে করছি না, আমি শুধু বলছি যে এটা পরে বাইরে যেতে লজ্জা করবে না? কই নিজের আলাদা একটা ভাব থাকবে তা না, আপনি তো দেখি পুরাই উল্টো। সারা রাত আমাকে জ্বালিয়ে এখন সকালে আবার নাটক শুরু করেছেন। নাটক না রে পাগলা, এটা হলো ভালোবাসা। তুমি যত বেশি আমাকে শাসন করতে চাইবে আমি ততই বেশি তোমার অবাধ্য হব। আচ্ছা শোনো, নিচে গিয়ে কিন্তু একদম কাচুমাচু হয়ে থাকবে না। আমি আমার মতো থাকবো, আমি শুধু নাস্তা খেয়ে রুমে চলে আসবো। আপনি তো যত নষ্টের গোড়া। মৃত্যুর সামনে আপনার ওই লুচ্চামি কথাগুলো বন্ধ রাখবেন দয়া করে। ও ছোট মানুষ, ওর মাথায় এসব কুচিন্তা ঢোকাবেন না। ও ছোট না, ও অনেক শেয়ানা। ও তো আমাকে সাপোর্ট দিচ্ছে। তোমার মতো ভীতু ভাই পেয়েও ওর তো কষ্ট হয়। আমি এসেছি এখন সব ব্যালেন্স করতে। চলো এখন নিচে যাই, আমার খুব খিদে পেয়েছে। নাস্তা খেয়ে আবার একটু রেস্ট নেব। মিহান আর মায়া ঘর থেকে বের হয়ে ডাইনিং রুমের দিকে এগোতে থাকে। মিহান দুপা পিছিয়ে হাঁটছে, মায়া আগে আগে হাঁটছে। ডাইনিং টেবিলে বসে আছে মিশি বেগম আর মিতু। মিতু মিহানের দিকে তাকিয়ে হাসে। সবাই খাবার খেতে বসে। কিছু সময় ধরে খাবার খায় ওরা। খাবার শেষ করে যখন উঠবে সবাই, তখন মায়া আর মিহানকে নিতে আসে মায়ের বাবা সুজন। সুজনকে দেখে মায়া এগিয়ে যায়। সুজন সাহেব মানুষ হিসেবে বেশ সহজ সরল। তিনি মিহানকে অনেক পছন্দ করেন। বাবা তুমি এত সকালে? হ্যাঁ মা, তোদেরকে আজ নিতে আসছি। মাহিন কই? মিহান কই গো, বাবা তোমাকে ডাকে। মায়ের ডাকে মিহান এগিয়ে যায় দরজার দিকে। একটা সময় মিহান মায়ের বাবাকে নানু বলে ডাকতো, আর এখন বাবা বলে লাগবে। ভাগ্যিস কোনো বংশের কেউ ছিল না মায়া, না হলে কি একটা অবস্থা হতো। সবার সামনেও আসতে পারতো না মিহান এগিয়ে আসতেই দুজন মিহানের কাঁধে হাত রেখে বড় মমতায় তাকে কাছে টেনে নিয়ে বলে, আরে মিহান বাবা চিচে, এসো এসো, আমি তো তোমাদের নিতেই এসেছি। বিয়ের পর তো নিয়ম অনুযায়ী জামাইকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে হয়। আজই তোমাদের নিয়ে যাব। মালামাল সব গুছিয়ে নাও, তোমাদের আম্মা বাড়িতে অনেক আয়োজন করে রেখেছে। না মানে নানু, মানে বাবা, আসলে হুট করে যাওয়াটা কেমন দেখাবে না? আমি তো এখনো মানসিকভাবে ঠিক ওভাবে প্রস্তুত হতে পারছি না। একটু সময় নিলে ভালো হতো না? ছেলে আবার নানু ডাকছো কেন? এখন তো আমি তোমার শ্বশুর আব্বা হই। আর সময়ের কি আছে? বিয়ে যখন হয়েছে তখন আর লজ্জা কিসের? চলো চলো, দেরি না। মায়া তুইও সব গুছিয়ে নে মা। মিহানের শাশুড়ি আম্মা পথে বসে আছে। তোমাদের দুজনকে একসাথে দেখলে তার জানটা চুরিয়ে যাবে। মিহান কোনো রকমে কাচুমাচু করে সুজন সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে মায়াকে ইশারা করে উপরে আসার জন্য। মায়া হাসতে হাসতে মিহানের পিছু পিছু রুমে ঢোকে। মিহান রুমে ঢুকেই দরজাটা জোরে লাগিয়ে দেয়। তার মুখ দেখে মনে হচ্ছে সে বড় কোনো বিপদে পড়েছে। মায়া খাটের উপর পা ঝুলিয়ে বসে মিহানের অস্থিরতা উপভোগ করছে। মিহান বলে, আমি যাব না আপনাদের বাসায়। আপনি কেন আপনার বাবাকে না করলেন না? আমি কিছুতেই ওই গ্রামে এখন যাব না। মানুষজন দেখলে হাসাহাসি করবে। সারা গ্রামের সব কথা রটে গেছে যে খালার সাথে বিয়ে হয়েছে আমার। কীভাবে সবার সামনে মুখ দেখাবো? ওরে আমার লাজুক পর রে, মানুষ কি বলবে তা দিয়ে তোমার কি কাজ? আমি তো তোমার বউ। আর তো খালার সম্পর্ক এখন অতীত। এখন আমি তোমার অর্ধাঙ্গিনী। আর মেয়ের বাপের বাড়িতে জামাই না গেলে আমার মান সম্মান কি থাকবে বলো তো? তোমাকে যেতেই হবে জানতো, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। আপনি যে ব্যবস্থায় নিন না কেন, আমি যাব না। আমি আপনার বাবার সামনে দাঁড়াতে পারছি না লজ্জায়। আর সবার সামনে কেমনে দাঁড়াবো? উনি আমাকে বাবাজি ডাকছে, অথচ কিছুদিন আগেও নাতি বলতো আমাকে। ছি, এটা কি মানা যায়? আমি বাড়িতেই থাকবো। আপনি চাইলে একা গিয়ে ঘুরে আসতে পারেন। আমি একদম না করব না, যান আপনি। একা যাব মানে কি? বাসরাতের পর নতুন বউ একা বাপের বাড়ি যায় নাকি? লোকে তখন ভাববে আমাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছে। ওদিকে গ্রামে অলরেডি আমাদের বিয়ের খবর ভাইরাল। এখন ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো সবাই আবার বেশি মজা নেবে। তার চেয়ে চলো বুক ফুলিয়ে যাই, আমরা দুইজনে আবার সেই চিপাতে ঘুরতে যাবো না? না না না, কোনোভাবেই সম্ভব নয়। আমি
মানুষের সামনে গিয়ে কি বলবো? তারা তো আমাকে দেখলে খ্যাক খ্যাক করে হাসবে। আর গ্রামের বন্ধুরা কি বলবে? ওরা বলবে, কি রে ভাগ্নে, খালার সাথে সংসার কেমন চলছে? এই অপমানের চেয়ে আমার মরে যাওয়া ভালো। আপনি দয়া করে আমাকে জোর করবেন না মায়া। আমি অপদস্থ হতে রাজি নই। তার উপর কটকে বিয়ে হয়েছে। উফ, আমি আর নিতে পারছি না। মায়া এবার খাট থেকে উঠে ধীর পায়ে মিহানের দিকে এগিয়ে আসে। মিহান বুঝতে পারে বিপদ আসন্ন। সে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে হেলান দেয়। মায়া মিহানের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। সে তার দু হাত দিয়ে মিহানের দুপাশে দেয়াল চেপে ধরে তাকে আটকে ফেলে। মায়ের চোখে এখন এক তীব্র নেশা দুষ্টুমি খেলা করছে। সে মিহানের কানের একদম কাছে গিয়ে গরম নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, ওরে আমার ভিতু শোনা, তুমি যদি না যাও তবে আমি তোমাকে এখানেই এমন কিছু করব যে তুমি লজ্জায় আর কারোর সামনে বেরোতে পারবে না। আচ্ছা মিহান, তুমি কি চাও আমি এখনই তোমার এই শার্টের বোতামগুলো খুলে ফেলি? আমার খুব ইচ্ছে করছে জানো তো, তোমার ওই মুখটাতে আবার লিপস্টিকের দাগ দিয়ে দিতে। তুমি যদি যেতে রাজি না হও তবে আমি এখনই তোমাকে খেয়ে দেবো শোনা। এ কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? দরজা খোলা আছে, দূরে যান। কেউ তো এসে পড়তে পারে। আর আপনি কি সব সময় এমন কথা বলেন কেন? হ্যাঁ, আপনি কি একটু শান্ত হতে পারেন না? সরুন আমার সামনে থেকে। আপনার শরীর থেকে কেমন একটা নেশালো ঘ্রাণ আসে, আমার খুব মাথা করছে। মায়া মিহানের গলার কাছে নিজের নাক ঘষতে শুরু করে। তার হাতের আঙুলগুলো মিহানের চুলের ভাঁজে বিলি কাটছে। আবার প্রতিটি স্পর্শে মিহানের সারা শরীর শিউরে উঠতে থাকে। সে বুঝতে পারছে তার সব প্রতিরোধ ভেঙে পড়ছে। ভ্রান্ত তো আসবেই শোনো, আমি যে তোমার প্রেমে পাগল। আমি কি কম সুন্দরী নাকি? শোনো মিহান, তুমি যদি আমার সাথে তোমার শ্বশুরবাড়ি চলাও তাহলে তোমাকে আজকে রাতে এমন এক উপহার দেবো যা তুমি স্বপ্নেও ভাবনি। আমি তোমাকে শেখাবো কিভাবে এক সিনিয়র বউ তার জুনিয়র বরকে স্বর্গের সুখ দেয়। আমি চাই তুমি আমার নেশা একদম চুর হয়ে থাকো। বলো, যাবে তো আমাদের সাথে, নাকি এখানেই শুরু করবো আমাদের দ্বিতীয় দফা রোম্যান্স? আমার খুব ইচ্ছে তোমাকে এই দেয়ালের সাথে চেপে ধরে একটা লম্বা চুমু দিতে। মায়া, আপনি সত্যিই খুব লজ্জা। আপনি কিভাবে এত সহজে এইসব কথা বলতে পারেন? আমার তো আপনার দিকে তাকাতেই লজ্জা লাগছে। আপনি বারবার আমার শরীরের উপরে এভাবে ঠুলে পড়ছেন কেন? আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। দয়া করে একটু দূরত্ব রাখুন। মায়া মিহানের ঠোঁটের একদম কাছে নিজে ঠোঁট নিয়ে আসে। মিহান চোখ বন্ধ করে ফেলে ভয়ে আর উত্তেজনায়। মায়ের হাসির শব্দ মিহানের কানে সঙ্গীতের মতো বাজছে। সে বলে, দূরত্ব রাখার জন্য তো বিয়ে করিনি পিচ্চিবর। আমি তো চেয়েছি সব সময় তোমার সাথেই লেপটে থাকতে। তুমি যত নানা করবে আমার তত বেশি তোমাকে কামড় দিতে ইচ্ছে করবে। আচ্ছা মিহান, তুমি কি জানো তোমার এই লাজুক চাহনিটা কত সেক্সি? আমার তো মনে হচ্ছে আজ রাতে আমি তোমাকে আরও আস্ত রাখবো না। তুমি যদি আমার সাথে চলো তবে আমি তোমাকে অনেক অনেক আদর দেবো, অনেকগুলো চুমু দেবো। এখন বলো, যাবে তো, নাকি আমি আমার কাজ শুরু করব? মিহান ভয়ে বড় একটা ঢোক গিলল মায়ার কথায়। সে বুঝতে পারছে মায়া যা বলছে তা সে করেও ছাড়বে। মায়ের এই বেপরোয়া রূপ আর তার এই রোমান্টিক কথাগুলো মিহানকে একদম কাবু করে ফেলেছে। সে বুঝতে পারে এই পাখিনীর হাত থেকে বাঁচতে হলে তাকে আত্মসমর্পণ করতেই হবে। ঠিক আছে, আমি রাজি। আমি যাব আপনার সাথে। দয়া করে আপনি এখন সরুন। আমি এখনই ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আপনি এইভাবে আমার উপর হামলে পড়লে আমি তো এখনই অজ্ঞান হয়ে যাব। আপনার লজ্জা শরম কি একদম নেই মায়া? তোমার কাছে সরম? বরের সাথে একটু লুচ্চামি না করলে কি আর ভালোবাসা বাড়ে? এই তো লক্ষ্মী বর, চল জলদি ব্যাগ গুছিয়ে নাও। আমি বাবাকে বলে দিচ্ছি আমরা বের হচ্ছি। আর শোনো, গ্রামে গিয়ে কিন্তু আবার এমন ভীতু হয়ে থেকো না। ওখানে তো আমি তোমাকে আরও বেশি করে জ্বালাবো সবার সামনে। তুমি শুধু দেখবে এই লুচ্চা বউ তোমাকে কতভাবে নাজেহাল করে। মায়া মিহানের গালে একটা জোরালো শব্দ করে কামড় দিয়ে হাসতে হাসতে দূরে সরে যায়। মিহান নিজের গালে হাত দিয়ে ওভাবেই দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে তার জীবনটা এখন এক রোম্যান্টিক ঝড়ের কবলে পড়েছে। মায়ের মতো অসভ্য লুচ্চা আন্টি বউ মেয়ের সাথে পাল্লা দেওয়া তার মতো সাধারণ ছেলের কাজ নয়। মায়া ঘর থেকে বের হওয়ার সময় একবার পিছন ফিরে মিহালকে ফ্লাইং কিস দিল। মিহান অসহায়ভাবে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। মিহান ভয় পায়। সে মনে মনে ভাবে এ মেয়ে আসলেই লুচ্চা।
তা না হলে মিহানের মতো একটা অল্প বয়সী ছেলেকে সে কিভাবে এমন নির্লজ্জভাবে বশ করে ফেলে? এটা কি মানা যায়? মিহান বুঝতে পারে শ্বশুরবাড়ি গিয়ে তার অবস্থা আরও খারাপ হবে। মায়া নিশ্চয়ই সেখানে গিয়ে সবার সামনে তাকে নিয়ে আরও বেশি কাহিনী করবে। তবুও মায়ার এই অদ্ভুত ভালোবাসা আর তার সাহসী কথাগুলো মিহানকে এক অজানা পুলকে ভরিয়ে দিচ্ছে। সে এক দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে ব্যাগ বের করে জামা কাপড় ঢোকানো শুরু করে। দরজার ওপাশ থেকে মায়ের খুশিতে ভরা কণ্ঠ শোনা যাচ্ছে। মিহান বুঝতে পারে তার পালানোর কোনো পথ নেই। এই বাঘিনী তাকে তার প্রেমের খাঁচায় বন্দি করে ফেলেছে চিরকালের জন্য। মিহান ব্যাগ গুছিয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের গালে কামড়ের দাগটা দেখে সে আবারও লজ্জা পায়। মায়ের সত্যিই তার জীবনটাকে রঙিন আর ওলটপালট করে দিচ্ছে প্রতিটা পদক্ষেপে। মায়ের এই মায়াবী জাদুকরী হাসির কাছে সে আজ পরাজিত, কিন্তু এই পরাজয় যেন এক বিশাল জয়ের চেয়েও মধুর। মিহান ব্যাগ নিয়ে রুম থেকে বের হয় আর মায়া তাকে জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। মায়া আর মিহান গ্রামে প্রবেশ করে। মিহানের বাইকের পিছনে মায়া দু পা এক পাশে দিয়ে বসে আছে। সে মিহানের কাঁধ শক্ত করে ধরে রেখেছে আর মাঝে মাঝে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলে দুষ্টুমি করছে। গ্রামের বাজারের কাছাকাছি আসতেই মিহান বাইক থামায়। রাস্তার পাশে একটা বড় মিষ্টির দোকান। মিহান বাইক থেকে নেমে দোকানের দিকে এগিয়ে যায়। মায়া বাইকের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। রোদে মায়ের ফর্সা মুখটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। সে তার শাড়ির আঁচলটা ঠিক করতে করতে রাস্তার মানুষের আনাগোনা দেখছে। ঠিক তখনই একটা ছেলে হন্তদন্ত হয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো। ছেলেটার নাম রাকিব। মায়ের বিয়ের আগের 4-5টা প্রেমিকের মধ্যে রাকিব ছিল অন্যতম। রাকিবের চোখে মুখে এখন রাজ্যের হাহাকার। সে মায়াকে দেখতেই কান্নাকাটি শুরু করে দেয়। তুমি এটা কি করলে? তুমি ওই পিচ্ছি ছেলেটাকে বিয়ে করে নিলে? আমি তো ভেবেছি তুমি আমার হবে। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। এই কদিন আমি ঠিকমতো খেতে পারছি না, শুধু তোমার কথা ভেবে। তুমি কিভাবে পারলে পায়া আমাকে ছেড়ে থাকতে? ওরে আমার পাগলু প্রেমিক রে, কাঁদছিস কেন তুই? বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি কি মরে গেছি নাকি? বিয়েটা তো পরিস্থিতির চাপে হয়ে গেল, তুই তো জানিসই ওই চিপার কাহিনী। এখন আর কান্নাকাটি করে কি হবে বল? তুই তো আগের মতোই হ্যান্ডসাম আছিস দেখছি। তুমি কি এখনো আমাকে ভালোবাসো মায়া? আমি শুনেছি তোমার বর নাকি খুব ভীতু আর লাজুক। ও কি তোমাকে আমার মতো করে সুখ দিতে পারবে? মায়া, আমার খুব কষ্ট হচ্ছে। তো তুমি একবার আমার হাতটা ধরো। আগে তো কখনো তোমাকে টাচ করতে দিত না, এখন একটু হাতটা ধরি। রাকিব মায়ের হাতটা খপ করে ধরে ফেলে। মায়া বাধা দেওয়ার বদলে উল্টো খিলখিল করে হাসতে থাকে। সে রাকিবের সাথে বেশ ঢং করে আর হেসে খুশি হয়ে কথা বলতে শুরু করে। মায়া রাকিবের দিকে তাকিয়ে এমনভাবে হাসছে যেন সে মিহানের উপস্থিতির কথা ভুলেই গেছে। রাকিব তো দারুণ খুশি। সে ভাবছে বিয়ের পরও মায়া যখন তার সাথে এত সুন্দর করে হেসে কথা বলছে, তার মানে এখনও সুযোগ আছে। তোর হাত তো দেখি আগের মতোই কাঁপছে, বেশ শক্ত। কিরে, এখনও কি জিম করিস নাকি? তোর মাংসগুলোও তো দেখি আরও বেড়েছে। বিয়ে হয়েছে বলে কি তোর সাথে কথা বলবো না নাকি? তুই তো আমার জান ছিলি একসময়। এখন একটু শান্ত হ। রিহান মিষ্টি নিয়ে এখনই আসবে, ও দেখলে আবার ভয় পেয়ে যাবে। ও দেখলে দেখুক, আমি তোমাকে ছাড়বো না মায়া। তোর ওই বরের সামনেই আমি তোকে জড়িয়ে ধরতে পারি। তুই শুধু বল, তুই আমার সাথে আবার আগের মতো প্রেম করবি, ঘুরতে যাবি, গল্প করবি, এটা সেটা কিনে দিবি। মায়া, আমি তোকে ছাড়া বাঁচবো না। বাবা, প্রেম তো দেখি তোর উতলে পড়ছে। এত প্রেম আমি কোথায় রাখবো? এমন সময় মিহান মিষ্টির প্যাকেট নিয়ে দোকান থেকে বের হয়ে আসে। সে দেখতে পায় তার বউ একটা অচেনা ছেলের সাথে বেশ মাখামাখি করছে। ছেলেটা মায়ের হাত ধরে আছে আর মায়ের সমানে হেসে কথা বলছে। মিহানের বুকের ভিতরটা হঠাৎ করেই জ্বলে ওঠে। তার প্রচণ্ড রাগ হচ্ছে। সে বুঝতে পারে না কেন তার এমন লাগছে। সে তো মায়াকে পছন্দ করে না। সে তো সব সময় চায় এই লুইচা আন্টি তার থেকে দূরে থাকুক। তবুও অন্য একটা ছেলের সাথে মায়াকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে তার মাথা গরম হয়ে যাচ্ছে। মিহান দ্রুত পায়ে এগিয়ে যায় এবং রাকিবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে। মিহান রাকিবকে বলল, এই আপনি কে? মায়ের হাত ধরে আছেন কেন? আপনি মায়ের সাথে কি কথা বলছেন? দয়া করে হাতটা ছাড়ুন। মায়া, আপনি কি শুরু করেছেন রাস্তার মাঝে? আপনার কি একটুও কাণ্ডজ্ঞান নেই?
রাকিব মায়ের হাত ছেড়ে দিয়ে মিহানের দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকায়। সে মিহানের আপাদমস্তক দেখে একটা তাচ্ছিলের হাসি দিল। রাকিব মায়ের দিকে তাকিয়ে আবারও মিহানকে লক্ষ্য করে বলে, ওই তুমি তাহলে সেই বিখ্যাত ভাগ্নে যে এখন বর সেজেছ? হ্যালো আন্টির জামাই, চিন্তা করো না, আমি চলে যাচ্ছি। থাকো তুমি তোমার এই সুন্দরী বউকে নিয়ে, পরে কথা হবে মায়া তোমার সাথে। আর শোনো মিহান, তোমার বউ কিন্তু আমার জান ছিল। অনেক স্মৃতি আছে আমাদের, ওকে একদম কষ্ট দিবা না। ও একটু চঞ্চল স্বভাবের তো, তাই ওকে সামলাতে হিমশিম খাবে তুমি। আসি মায়া, পরে দেখা হবে। রাকিব বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। মিহান রাগে ফেটে পড়ছে। সে কিছু না বলে জোরে জোরে শ্বাস নিতে লাগে। মায়ের মিষ্টির প্যাকেটটা মিহানের হাত থেকে নিয়ে মিটিমিটি হাসছে। সে মিহানের রাগটা খুব উপভোগ করছে। মিহান গটগট করে বাইকের কাছে গিয়ে উঠে বসলো। আপনি বাইকে উঠুন এখনই, আর এক মুহূর্তে এখানে থাকবো না। আপনি আসলে এক জঘন্য মেয়ে। বিয়ের পর আপনার এই পুরনো বয়ফ্রেন্ডের সাথে লুচ্চামি করার কোনো মানে হয় না। আমি কেন আপনার সাথে এলাম সেটাই ভাবছি। আপনার লজ্জা করে না রাস্তার মাঝখানে পরপুরুষের হাত ধরতে? ওরে আমার হিংসে করা বর রে, রাগ করছে কেন শোনো? ও তো আমার পুরনো প্রেমিক। 3 নম্বরটা এটা আমি একটু দেখা হলো তাই কথা বললাম। আর ও তো কাঁদছিল তাই একটু সান্ত্বনা দিচ্ছিলাম। তুমি কি আমাকে নিয়ে হিংসে করছো মিহান? সত্যি করে বলো তো, তোমার কি আমার প্রতি মায়া জন্মাচ্ছে? কিসের হিংসে, কিসের মায়া? আপনি যা খুশি করুন, তাতে আমার কি? আমি শুধু ভাবছি আমার মান সম্মানের কথা। আপনি যে আমার বউ এটা তো মানুষ জানে। এখন আপনার লুচ্চামি দেখলে লোকে আমাকে নিয়ে থুতু দেবে। জলদি উঠুন বলছি, কথা বলবেন না একদম। এই তো লাইনে আসছে চান্দু। আমি জানি তোমার মনে মনে আমার জন্য প্রেমের ঝড় বইছে। মিহান শোনো, ও কিন্তু মিছে কথা বলেছে। আমি ওর জান হতে যাব কেন? আমি তো শুধু তোমার জান। আসো তো, রাগ করো না। আমি ব্যাগটা ধরে বসছি। তুমি এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? হার্ট অ্যাটাক করবে নাকি তুমি? মিহান বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিডে টান দেয়। মায়া টাল সামলাতে না পেরে মিহানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। মায়া বারবার মিহানকে ঢং করে ডাকছে, কিন্তু মিহান কোনো উত্তর দিচ্ছে না। তার কানে এখন শুধু রাকিবের কথাগুলোই বাজছে, যে মায়া তার জান ছিল। মিহান কেন এত বেশি বিচলিত হচ্ছে সে নিজেও জানে না। সে দ্রুত বাইক চালিয়ে সোজা মায়ের বাড়ির সামনে এসে থামে। মায়া বাইক থেকে নামার সময় আবারও মিহানের গাল টেনে দেয়। কি গো, রাগ কি এখনো কমেনি? শ্বশুরবাড়ি এসে গেছি, এখন তো একটু হাসো। তোমার শ্বশুর শাশুড়ি দেখলে কি ভাববে? বলবে কি যে জামাই মুখ বাংলার পাঁচের মতো করে এসেছে। মিহান রাগ করো না সোনা, ঘরে চলো। তোমাকে আমি এমন স্পেশাল কিছু দেখাবো যে তোমার সব রাগ জল হয়ে যাবে। আজ রাতে আমি তোমার সব হিংসে দূর করে দেবো। আপনি চুপ করবেন? আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে যাব। আপনার এই নাটক আর ভালো লাগছে না। আপনি আপনার ওই রাকিবের কাছেই ফিরে যান। আমার মতো পিচ্ছি ছেলেকে আপনার দরকার নেই। ওরে আমার অভিমানী বর, তুমি কি সত্যি আমাকে অন্য কারোর কাছে পাঠিয়ে দেবে? পারবে তো আমাকে ছেড়ে থাকতে? আমি জানি তুমি আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। আমি চলো ভিতরে যাই, বাবা আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি শুধু দেখবে তোমার এই লুচ্চা বউ তোমাকে গ্রামে এসে কতভাবে নাজেহাল করে। মিহান কোনো কথা না বলে গটগট করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। মায়ের পিছন পিছন হাসতে হাসতে আসে। সে জানে মিহানকে ঠিক কিভাবে বশ করতে হয়। মিহানের এই রাগটাই মায়ের কাছে সবচেয়ে বড় পাওয়া, কারণ সে বুঝতে পারছে মিহান ধীরে ধীরে তার মায়ায় জড়িয়ে পড়ছে। মিহান ঘরে ঢুকে নিজের ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে দেয়। মায়া দরজাটা লাগিয়ে দিয়ে মিহানের দিকে চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকায়। মিহান ভয় পায় না, বরং সে এক তীব্র ক্ষোভ নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে তার এই শ্বশুরবাড়ির যাত্রাটা খুব একটা সুখকর হবে না, যদি না সে মায়ের এই লুচ্চামি নিয়ন্ত্রণ করতে পারে। মায়া এখন তার দিকে এগিয়ে আসছে, আর মিহান নিজের মনকে শক্ত করার চেষ্টা করে, যেন সে মায়ার মোহে আবারও পড়ে না যায়। কিন্তু মায়ার এই মায়াবী হাসি আর তার সাহসী হাতছানি যেন মিহানকে বারবার দুর্বল করে দিচ্ছে। মিহান জানে না সে কিভাবে নিজেকে রক্ষা করবে এই বাঘিনীর হাত থেকে। মায়ের পায়ের শব্দ এখন মিহানের হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে তাল মেলাচ্ছে। মায়া ঘরের দরজা লাগিয়ে দিয়ে ধীর পায়ে মিহানের দিকে এগিয়ে আসে। মিহানের চোখে মুখে এখনও সেই রাগের রেশ স্পষ্ট। সে খাটের এক কোণে গুম হয়ে বসে আছে।
মায়া মিহানের রাগটা যেন উপভোগ করছে। সে মিহানের একদম কাছে গিয়ে তার দু কাঁধ চাপটে ধরে। মিহান কিছু বলার সুযোগ পাওয়ার আগেই মায়া তার ঠোঁটে একটা লম্বা গরম চুমু বসিয়ে দিল। মিহান চমকে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মায়া আলতো করে মিহানের গাল টিপে দিয়ে একটা অর্থপূর্ণ হাসি ছুঁড়ে ঘর থেকে বের হয়ে যায়। মিহান স্তব্ধ হয়ে বসে থাকে। তার হৃৎপিণ্ড এখন ড্রামের মতো বাজছে। এই মেয়েটা সত্যিই জাদুকরি আর লুইচ্চা। সে জানে কিভাবে মিহানের সব রাগ এক নিমেষেই পান করে দিতে হয়। মিহান হাত দিয়ে নিজের ঠোঁট মুছে, কিন্তু মায়ের সেই লিপস্টিকের ঘ্রাণ আর স্পর্শ যেন তার রক্তে মিশে গেছে। বাড়িতে কিছুক্ষণ পর লোকজনের আনাগোনা শুরু হয়। পাড়া প্রতিবেশীরা নতুন বর দেখতে এসেছে। ড্রয়িং রুমে মিহান আর মায়া পাশাপাশি বসে আছে। মিহান মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে থাকে। সে জানে গ্রামের মানুষ এখন তাকে নিয়ে কাটাছেঁড়া করবে। হঠাৎ এক বয়স্কা মহিলা ভিড় ঠেলে সামনে আসে। তিনি সবার সামনে উচ্চস্বরে কথা বলতে শুরু করে। এ কি দেখছি আমি? সি সি, সুজন ভাই, আপনার মেয়ের তো দেখি একটু লজ্জা নেই। নিজের বোনের ছেলেকে বিয়ে করে ঘরে তুলে এনেছে। মিহান তো সম্পর্কে ওর ভাগ্নে হয়। ভাগ্নে হয়ে কেমনে খালাকে বিয়ে করে? এই সমস্ত গোল্লায় যাচ্ছে। আপনাদের কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? গ্রাম শুদ্ধ মানুষ ছি ছি করছে, আর আপনারা জামাই আদর করছেন। মিহান অপমানে আর লজ্জায় কুঁকড়ে যায়। তার ইচ্ছে করছে এই মুহূর্তে এখান থেকে অদৃশ্য হয়ে যেতে। সে জানে না এই প্রশ্নের কি উত্তর দেবে। ঠিক তখনই মায়া সোজা হয়ে বসে মহিলার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, ওরে আমার নীতিবান খালা গো, মিহানের মা কি আমার আপন রক্তের বোন ছিল? মিহান কি আমার নিজের বড় বোনের ছেলে? পাশের পাড়ার এক আপু হয় মিহানের মা, যাদের সাথে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ছিল। রক্তের কিংবা বংশের বা গোষ্ঠীর কোনো টান তো নেই আমাদের মধ্যে। তো এখানে আপনাদের সমস্যাটা কি শুনি? আমরা প্রাপ্তবয়স্ক, আর সমাজ আমাদের বিয়েটা মেনে না নিলেও আমাদের দুই পরিবার আমরা তো সবাই মেনে নিয়েছি। আপনার কি খুব বেশি হিংসা হচ্ছে আমাদের দেখে? আপনিও কি এমন পিচ্চি ছেলেকে বিয়ে করতে চান নাকি? সে বেয়াদব মিয়া, হিংসে কেন হবে? অসভ্যতা দেখলে তো কথা বলতেই হয়। পাড়া তো হোক আর যাই হোক, ও তো তোকে খালাই ডাকতো। সম্পর্কটা তো খালারই ছিল। এখন দেখি সেই ভাগ্নের গলাতেই ঝুলেছিস। লজ্জা থাকলে তো মুখ ডেকে থাকতি। লজ্জা আমার কেন হবে? আমি তো কোনো চুরি করিনি, আমি তো পরকীয়া করিনি। আপনার জামাই লগে রাত কাটাইছি নাকি? হ্যাঁ, আর সম্পর্ক যখন বদলে যায় তখন ডাকও বদলে যায়। মিয়ান আমাকে এখন কী ডাকে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। আপনার কাছে গিয়ে আমার জামাই ঘুমাবে যে আপনার এত মাথা ব্যথা? বেয়াদব মহিলা, আপনি নিজের চরকায় তেল দেন। নিজের বর যে আমার নাম্বারে কল করে লুতুপুতু করতো সেই সব রেকর্ড আমার কাছে আছে। আচ্ছা, পরের ঘরের খবর নিয়ে ফালতু কথা বলতে আসছে। ধরুন, আসবেন না আর সামনে, বুঝছেন? নাহলে কিন্তু আমি মুখ খুললে আপনার নিজের গোষ্ঠীর সব ইতিহাস বের করে দেবো। এ কি তেজ মেয়ের? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখিসনি? সুজন ভাই, আপনার মেয়ে তো দেখি লাগাম ছাড়া হয়ে গেছে। এই ছেলেকে আমি বলবো তুমি এখনো সময় আছে, পালাও। এই মেয়ের সাথে সংসার করলে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। মিহান এতক্ষণ চুপ করে থাকলেও এবার সে আর থাকতে পারে না। সে মায়ের পাশে উঠে দাঁড়ালো। মায়ের কথা শুনে মিহানের ভিতর থেকে একটা অজানা সাহস কাজ করতে থাকে। সে মহিলার দিকে তাকিয়ে বেশ শক্ত গলায় কথা বলে, দেখুন আন্টি, আপনি দয়া করে বাজে কথা বলবেন না। আমি আমার বউয়ের যেভাবে ইচ্ছা করব, সে যেমনই হোক তাতে আপনার কি? আমাদের বিয়েটা বৈধ আর আমরা খুশি আছি। আপনি মেহমান হিসেবে এসেছেন, নাস্তা খান আর চলে যান, কিন্তু আমার বউকে নিয়ে কোনো কুৎসিত মন্তব্য করলে আমি সেটা সহ্য করব না। মায়া মাস্টি, আর ওকে সম্মান স্নেহ আদর করা আমার দায়িত্ব। মহিলা রাগে গজগজ করতে করতে সবার সামনে থেকে চলে যায়। সুজন সাহেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। মিহান আর মায়া আবারও নিজেদের ঘরে ফিরে আসে। মায়া মিহানের দিকে তাকিয়ে একটা গর্বের হাসি দিল। সে মিহানের হাতটা শক্ত করে ধরে থাকে। মিহান বুঝতে পারে মায়া সত্যিই তাকে আগলে রাখছে। বিকেল হয়। গ্রামের চারপাশটা এখন সোনালি রোদে ঝলমল করছে। মায়া মিহানকে নিয়ে ঘুরতে বের হয়। ওরা গ্রামের এক নির্জন বাগানের পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ সামনে এসে দাঁড়ায় অনেক নামের একটা ছেলে। অনেক হলো পাশের গ্রামের মেম্বারের ছেলে, আর মায়ের বয়ফ্রেন্ডদের তালিকার অনেক সবার শেষ জুটেছিল।
অনেক মায়াকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু মায়ের বিয়ে হয়ে যাওয়ায় সে নিজেকে সামলাতে পারছে না। কারণ অনেক চাইতো মায়াকে বিয়ে করতে, আর মায়াকে যখন সে বলতো বিয়ে করব, তখন মায়া হাসতো। অনেক ভাবতো মায়া খুশি হয় তার এসব কথা শুনে, কিন্তু হুট করে মায়া অন্য কাউকে বিয়ে করবে সেটা ভাবতেই পারেনি অনেক। সে মায়ার সামনে এসে দাঁড়ায়, রেগে বলে, মায়া, তুই এটা কী করলি? আমি তোর জন্য কত কিছু করেছি, কত টাকা খরচ করেছি তোর পেছনে, আর তুই কিনা শেষে ওই চিপার মধ্যে নিজের বোনের ছেলের সাথে নোংরামি করতে গিয়ে ধরা খেয়ে বিয়ে করলি। তুই কি আমার ভালোবাসা বুঝলি না? ওই পিচ্চি ছেলেটার মধ্যে কী এমন আছে যা আমার নেই? আমি তোর বাড়ির সামনে রাতে এসে বসে থাকতাম, তোর কিছু খাওয়ার দরকার হলে আমি আগে ছুটে আসতাম। তুই তো ভালো মেয়ে ছিলি না রে। অনেক তোর পাগলামি বন্ধ কর। আমি কি কখনো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? তুই তোর নিজের ইচ্ছায় আমার পিছু পিছু ঘুরতি কুকুরের মতো করে। আমি তোর ভালোবাসা দেখে কথা বলতাম, এগুলো আমি এনজয় করতাম, নর্মাল হিসেবেই পাত্তা দিতাম। আর তুই সেটাকে প্রেম ভেবে বসে আছিস। এখন আমার বিয়ে হয়ে গেছে, সোজা পথ দেখ। সাধারণ মানুষ আমি ছিলাম তোর কাছে। তুই আমার সাথে কত রাত ফোনে কথা বলতিস, কত রোম্যান্টিক কথা বলতিস, আর এখন বলছিস আমি কিছুই না। তুই আসলে একটা লুচ্চা মেয়ে মায়া। তুই এই কোচি ছেলেটাকে ফাঁদে ফেলেছিস নিজের শরীরের নেশায়। এই ছেলে, তুই জানিস তোর এই বউয়ের কতজনের সাথে মেলামেশা ছিল? দুবার আমি অন্য দুজন ছেলের বাইকের পেছনে ঘুরতে দেখেছি। চিপাতে গিয়ে না জানি কি কি করতো মায়ার সাথে ওরা। তুই তো একটা বোকাচন্দ্র, ও তোকে জ্যান্ত গিলে খাবে। মুখ সামলে কথা বলনি। মিয়ান আমার স্বামী, সে জানে আমি কেমন। তোর মতো গুন্ডা ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো একটা ফালতু ছেলে যে মেয়েদের পিছে ঘুরতে ঘুরতে নিজেদের জীবন শেষ করেছে। তুই এখন এখান থেকে যাবি নাকি আমি তোর গালে চড় বসাবো? অনেক এমন কথা শুনে আরও রেগে যায়। সে মায়ের একদম কাছে গিয়ে মায়ের গালে একটা সজোরে চড় মারে। মায়ের ছিটকে পাশে পড়ে যায়, আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। মিহান এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেও মায়ের গায়ে হাত তোলায় তার মাথায় রক্ত এখন টকবক করে ফুটছে। সে এক দৌড়ে অনেকের সামনে গিয়ে দাঁড়ায়, আর তার সমস্ত শক্তি দিয়ে অনেকের গালে একটা প্রচণ্ড জোরে ঘুষি মারে। অনেক ছিটকে মাটিতে পড়ে যায়। তোর সাহস কী করে হয় আমার বউয়ের গায়ে হাত তোলার? তুই যেই ছেলে হ আর যাই হ, আমি তোকে আজ অস্ত রাখবো না। আমার বউকে তুই লুচ্চা বলিস? তুই নিজে কত বড় লুচ্চা সেটা বুঝতে পারছিস? খবরদার, যদি আর কোনোদিন মায়ের ছায়া স্পর্শ করিস তবে তোকে মেরেই ফেলবো। অনেক মুখ থেকে রক্ত মুছে উঠে দাঁড়ায়। সে আঙুল উঁচিয়ে মিহান আর মায়াকে বলে, তোদের খুব বার বেড়েছে। মেহান, তুই আজ আমাকে মারলি, দেখিস তোকে আমি কিভাবে শাস্তা করি। আর মায়া, তোকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে যাব। তোকে নষ্ট না করা পর্যন্ত আমার শান্তি নেই। তোর গায়ে আমি আরও কলঙ্ক বাড়িয়ে দিব। তোদের এই বিয়ে আমি ভেঙে দিবই দিব। অনেক হুমকি দিয়ে সেখান থেকে হন হন করে চলে যায়। মায়া মাটির উপর বসে ফুপিয়ে কাঁদছে। মিহান মায়ের কাছে গিয়ে টেনে তোলে। সে মায়ার চোখের পানি মুছে দেয়। মায়া মিহানের বুকে মুখ গুজে দিয়ে কাঁদতে থাকে। মিহান আমাকে মারলো, আমাকে নষ্ট করার হুমকি দিচ্ছে। আমার খুব ভয় লাগছে। তুমি কি আমাকে একা ফেলে চলে যাবে? আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক প্রেম করেছি, কিন্তু আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ও মেম্বারের ছেলে, ও খুব খারাপ। ও ভয় পেও না মায়া, আমি আছি তো। ওই অনেক কি করতে পারে আমি দেখে নেব। ও মেম্বারের ছেলে হতে পারে, কিন্তু আমি তো মরে যাইনি। আমি আমার বউকে রক্ষা করতে জানি। চলো এখন বাড়িতে চলো, আমরা আর বাইরে থাকবো না। আমি তোমাকে সবসময় এইভাবেই সেভ করব। মিহান মায়াকে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। মায়া মিহানের শক্ত বাহু ধরে নিজেকে খুব নিরাপদ বোধ করছে। সে বুঝতে পারছে মিহান আসলে বউয়ের সামনে ভীতু, কিন্তু এমনিতে সাহসী অনেক। মিহান আর মায়া যখন বাড়ির মেইন গেট দিয়ে ভিতরে ঢোকে, তখন মায়া মিহানের হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন সে কোনোভাবেই মিহানকে হারাতে চায় না। ঠিক তখনই বাড়ির বাগান পেরিয়ে বারান্দার সামনে আসতেই একটা ছেলে আচমকা দৌড়ে আসে। ছেলেটা এসে সরাসরি মায়াকে জাপটে জড়িয়ে ধরে। মিহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। ছেলেটার নাম আতিক। সে কান্নায় ভেঙে পড়ে, মায়ের কাঁধে মুখ ঘষতে থাকে। মায়া অবাক হয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আতিক সরে না। মায়া, তুমি কিভাবে পারলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? তুমি কি জানো না আমি তোমার জন্য কতটা পাগল? আমার সাথে কত সময় কাটিয়েছো তুমি পার্কে। আমাদের কত স্মৃতি আছে মায়া। তুমি আমার ওপর একটু দয়া করলে না? আতিক, তুমি পাগল হয়ে গেছো? ছাড়ো আমাকে। সবার সামনে এইসব কি করছো তুমি? আমার বিয়ে হয়ে গেছে, তুমি কি দেখতে পাচ্ছ না? আমার হাত ছাড়া বলছি।
ছাড়বো না মায়া, আমি তোমাকে ভুলতে পারছি না। আমার এখনো মনে আছে তোমাকে আমি প্রথম গালে চুমু দিয়েছিলাম ওই নদীর ধারের বটতলায়। তুমি তখন কত হেসেছিলে, আর এখন এই পিচ্ছি ছেলেটার জন্য তুমি আমাকে পর করে দিলে। মায়া, আমি তোমাকে ছাড়া এক রাতও শান্তিতে ঘুমাতে পারছি না। বলো তুমি কেন এমন করলে আমার সাথে? মিহান চুপ করে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, তার রাগে সারা শরীর কাঁপছে। সে মায়ের দিকে তাকায়। মায়া এখনও আতিককে ছাড়ানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু আতিকের মুখে ওই চুমু আর পার্কে কাটানোর সময়ের কথা শুনে মিহানের ঘেন্নায় গা রিরি করে ওঠে। মায়া আতিককে অনেক কিছু বলে, বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আতিক যেন এক উন্মাদ প্রেমিকের মতো মায়াকে আঁকড়ে ধরে আছে। বাড়ির লোকজন ততক্ষণে হট্টগোল শুনে বাইরে বেরিয়ে আসে। সুজন সাহেব আর মায়ের মা অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে তাদের মেয়ের পুরনো প্রেমিক বাড়ির ভিতরে ঢুকে এমন অসভ্যতামি করছে। মিহান আর সহ্য করতে পারে না। সে এক ঝটকায় আতিকের কলার ধরে মায়ের কাছ থেকে তাকে টেনে আলাদা করে। মিহান আতিকের গালে একটা কষিয়ে চড় মারল। এই কুত্তার বাচ্চা, আমার বউকে জড়িয়ে ধরার সাহস তোকে কে দিয়েছে রে? ও এখন বিবাহিত, এটা কি তোর নজরে পড়ছে না? তুই মায়ের কে যেভাবে সবার সামনে তাকে চুমো আর পার্কের গল্প শোনাচ্ছিস? এখান থেকে এখনই বের হ, না হলে আমি তোকে আজ পুলিশে দেব। ও তোমার বউ হতে পারে, কিন্তু ও তো আমার সব ছিল। তুমি তো আজ এসেছো, ও তো আগে আমার সাথে ঘুরেছে। মায়া, বলো না তুমি আমাকে ভালোবাসতে না? মিহান আতিককে আবারও মারতে গেলে মায়া মিহানের হাত ধরে ফেলে। মায়া চায় না আর কোনো ঝামেলা হোক, কিন্তু মায়ার স্পর্শ মিহানের কাছে এখন বিষের মতো লাগছে। মিহান তার হাত ছাড়িয়ে নিয়ে এক মুহূর্ত না ভেবে মায়ের গালে পর পর দুটো কষিয়ে চড় মারে। থাপ্পড়ের শব্দে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। মায়া নিজের গালে হাত দিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে মিহানের দিকে তাকালো। মিহান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে চিৎকার করে কেঁদে ওঠে। আমার দোষ কি? আমি এতদিন চুপ করে থাকতাম বলে কি আমি পুরুষ না? আমারও তো কষ্ট আছে, ভালো লাগা আছে, নিজের একটা জীবন আছে। আমি কি আপনাদের এই নোংরা খেলায় অংশ নিতে চেয়েছিলাম? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি মায়া। আপনি কৌশলে আমাকে ফাঁসিয়ে বিয়ে করলেন, যেখানে আপনার জন্য পাড়ার 4-5টা ছেলে পাগল। অথচ আপনি আমার জীবনটাকে নিয়ে খেললেন। আমি আপনাকে ধীরে ধীরে পছন্দ করা শুরু করছিলাম। আপনার ওই লুচ্চামিগুলোকেও আমি সহজভাবে নিতে শুরু করেছিলাম, কিন্তু এখন কার কার সাথে যে কী করে এসে আমাকে বিয়ে করলেন সেটা ভাবতেই বমি পাচ্ছে আমার। মিহান শোনো আমার কথা, আমি ওসব অতীত ফেলে এসেছি, আমি এখন শুধু তোমার। চুপ করুন আপনি, একদম কোনো সাফাই দেবেন না। আপনি আসলে অসভ্য, লুচ্চা আর খারাপ একটা মেয়ে। আপনি কখনো আমার যোগ্য হতে পারেন না। আমার ইচ্ছা ছিল একটা ভালো মেয়ে আমার জীবনে আসুক, যে শুধু আমার হবে। কোনো 12 ভাতারি মার্কা মেয়েকে আমি কখনো আমার জীবনে চাইনি, যাকে যখন ইচ্ছা যে কেউ এসে হাত ধরুক, জড়িয়ে ধরুক কিংবা চুমু দিক, এরকম মেয়ে আমি চাইনি কখনো। আমার রুচিতে বাদে আপনার মতো কাউকে বউ বলতে। বাড়ির সবাই পাথর হয়ে দাঁড়িয়ে মিহানের কথাগুলো শুনছে। সুজন সাহেব অপমানে মাথা নিচু করে আছে। মিহানের কান্নার বেগ আরও বাড়ে। সে মায়ের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়। আমি এমন একটা মেয়েকে চেয়েছিলাম যাকে কেবল আমি ছাড়া কেউ স্পর্শ করতেই পারবে না, যাকে আমি ছাড়া অন্য কোনো পরপুরুষ লালসার দৃষ্টিতে দেখবে না, যাকে আমি ছাড়া কেউ কথা শোনাতেও পারবে না। আমি সেরকম একটা পবিত্র সম্পর্ক চেয়েছিলাম। অথচ আপনি সেরকম না মায়া। আপনি অনেক ছেলের সাথে মিশেছেন, তাদের সাথে পার্কে গিয়েছেন, আড্ডা দিয়েছেন, আরও কত কী করেছেন। যাই হোক, বিয়ে হবার পর অন্তত আপনি নিজেকে শুধরে নিতে পারতেন, কিন্তু এখনও আপনার পুরনো প্রেমিকরা আপনার হাত ধরে, জড়িয়ে ধরে, আর আপনি তাদের সাথে নাটক করেন। আমি চলে যাচ্ছি আপনার থেকে। এরকম নোংরা কাউকে আমার জীবনে লাগবে না। আপনি যার সাথে ইচ্ছা যা খুশি করুন, আমি এইসব নিতে পারছি না। সম্পর্কে আপনি আমার 5 বছরের বড়, পাড়াতো হিসেবে আপনি আমার আন্টি হন। তবুও আমি সব মেনে নিয়ে আপনার সাথে সংসার করতে চেয়েছিলাম। ভেবেছিলাম আপনার এই চঞ্চলতা হয়তো ভালোবাসারই একটা অংশ, কিন্তু আপনার এই চরিত্রহীনতা আমি মেনে নিতে পারবো না। ভালো থাকবেন আপনার ওই পুরনো প্রেমিকদের নিয়ে। আমাকে আর ডাকার চেষ্টাও করবেন না। আজ থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। কথাগুলো বলেই মিহান এক মুহূর্ত আর সেখানে দাঁড়ায় না। সে হনহন করে গেটের দিকে এগিয়ে যায়। মায়া চিৎকার করে মিহানের নাম ধরে ডাকে, কিন্তু মিহানের কানে সেই ডাক পৌঁছয় না।
মিহান তার বাইকটা স্টার্ট দেয়। মায়া বাড়ির উঠানে বসে ডুকরে ডুকরে কাঁদছে। সে বুঝতে পারছে তার করা ভুলগুলো আজ মিহানের মতো শান্ত একটা ছেলেকে কতটা বড় আঘাত দিয়েছে। মিহান বাইক নিয়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে অদৃশ্য হয়ে যায়। মায়া উঠানের ধুলোয় বসে চিৎকার করে কাঁদছে। তার গলার স্বর কান্নায় বুঝে আসছে। চারপাশের মানুষগুলো মূর্তির মতো দাঁড়িয়ে তার এই কর্কশ দশা দেখছে। মায়ের চোখের পানি আর থামছে না। সে বারবার গেটের দিকে তাকাচ্ছে, যদি মিহান একবারের জন্য ফিরে আসে। মায়া মাটিতে নখ দিয়ে আঁচড় কাটছে আর বিড়বিড় করে নিজের অপরাধের কথা বলছে। আমি তোমাকেই ভালোবাসি মিহান, কেন চলে গেছো? আমি তো সব ছেলেদের বাদ দিছি, কথা না শুনে কেন চলে গেলাম? কেন আমাকে এভাবে ফেলে গেলাম মিহান? আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না। আমার এই লুচ্চামিগুলো তো শুধু তোমার সাথেই ছিল। আমি তো চেয়েছি যে তুমি আমাকে শাসন করো, কিন্তু তুমি তো আমাকে ঘৃণা করে চলে গেলা। মায়ের মা এগিয়ে এসে তাকে ধরার চেষ্টা করে। মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। তার চোখের কাজল লেপ্টে সারা মুখে এক বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে। মায়ের পরনে সেই শাড়িটা এখন অযত্নে লুটোপুটি খাচ্ছে মাটিতে। বাবা, আমি এখনই শ্বশুরবাড়িতে যাব। আমি মিহানের পা ধরে ক্ষমা চাইবো। আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি ওর চোখ আর ছাড়বো না। আমি জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু কিন্তু ও আজ খুব কষ্ট পেয়েছে। আমি থাকতে পারবো না এখানে। মা, তোমরা আমাকে বাধা দিও না। আমি আমার বরের কাছে যাব। মায়া, এখন যাস না মা, ছেলেটা খুব রেগে আছে। ও এখন তোকে দেখলে আরও বেশি ক্ষেপে যাবে। রাতটা পার হতে দে, কাল সকালে আমি তোকে নিয়ে যাব। এখন যাস না। না বাবা, আমি এক মুহূর্ত দেরি করতে পারবো না। ওরা আগের মাথায় কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে যেতেই হবে। আমি মিহানকে ছাড়াও সম্পূর্ণ। মায়া কারো কথা না শুনে দ্রুত পায়ে রাস্তায় বেরিয়ে আসে। সে অন্ধকারের মধ্যে একা একাই হাঁটতে থাকে। বড় রাস্তার দিকে যেন একটা রিক্সা বা ভ্যান পাওয়া যায়। ঠিক তখনই কয়েকটা বাইক মায়ের সামনে আসলো। মায়ের চারপাশে গোল হয়ে ঘোরে আর তাকে আটকে ফেলে। মায়া ভয়ে কুঁকড়ে যায়। বাইক থেকে নেমে আসে মেম্বারের ছেলে অনিক আর তার সাথে 3-4 বখাটে বন্ধু। কিরে মায়া, একা কেন? ভাগ্নে বর তোকে ফেলে চলে গেছে বলছি। আমি তো জানতাম ও তোকে বেশিক্ষণ নিতে পারবে না। এখন রাস্তায় একা একা কি করছিস? কার কাছে যাবি? অনিক, তুমি এখানে কেন? সরো আমার পথ থেকে। আমি আমার স্বামীর কাছে যাব। আমাকে যেতে দাও। তুমি কেন বারবার আমার পিছু নিচ্ছ? স্বামীর কাছে যাবে? ও তো তোকে ডাস্টবিনের মতো ফেলে গেছে। এখন তুই আমার সম্পত্তি। তোকে অনেক শিক্ষা দিতে চেয়েছিলাম না? এই তো সুযোগ, ধর তো ওকে। আজ রাতেই ওর সব তেজ আমি নামাবো। মায়া চিৎকার করার সুযোগ পাওয়ার আগেই অনেকের বন্ধুরা তাকে জোর করে একটা বাইকের মাঝখানে তুলে নেয়। মায়া হাত পা ছুটছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু এই নির্জন রাস্তায় তার চিৎকার শোনার মতো কেউ নেই। অনেক তাকে নিয়ে সোজা চলে যায় গ্রামের শেষ মাথায় একটা পরিত্যক্ত পাটের গোডাউনের ভিতর। ওরা মায়াকে ধাক্কা দিয়ে মাটির উপর ফেলে দেয়। মায়া ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনেক দোহাই লাগে তোমার, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো কোনোদিন তোমাকে ভালোবাসার কথা বলিনি। তুমি কেন এমন করছো আমার সাথে? মিহান জানলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না। নিহান, তোর ওই ফেরাবর এখন কই রে? ও তো তোকে রেখে পালাইছে। ও তোকে বাঁচাতে আসবে না। আজ এখানে শুধু তুই আর আমরা। দেখবি আজ কত বড় খেলোয়াড় আমরা। তুই তো অনেক ছেলের সাথে লুচ্চামি করিস শুনেছি। আজ আমাদের সাথে একটু কর, দেখি তোর কত দম। না অনিক, আমি কারোর সাথে লুচ্চামি করি নাই। আমি শুধু মিহানকেই চেয়েছিলাম। তোমরা আমার গায়ে হাত দিও না। আমি মিহানের বউ। আমি তোমাদের পায়ে ধরছি, আমাকে ছেড়ে দাও। মিহান, আমাকে বাঁচাও। মিহান, তুমি কোথায়? অনেক হাসতে হাসতে মায়ের একদম কাছে চলে আসে। সে মায়ার চুলের মুঠি ধরে তার মুখটা উঁচিয়ে ধরে। অনেকের বন্ধুদের চোখে এখন কামনার নোংরা নেশা। তারা মায়ার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে বাজে বাজে কথা বলছে আর হাসছে। কে বাঁচাবে তোকে? আজ এই গোডাউনে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। তুই যে কলঙ্ক নিয়ে মেহানের কাছে গেছিস, সেই কলঙ্ক আমি আজ সত্যি করে দিব। মায়া, তুই খুব সুন্দরী। তোর এই ফর্সা শরীরটা আজ আমি তছ নছ করে দিব। বল এখন তোর এই পিচ্ছি বর কোথায়? ওকে আসবে এখন আকাশ থেকে পড়তে? ও আসবে, ও ঠিক আসবে। আমি জানি ও আমাকে ঘৃণা করলেও ও কোনো অন্যায় হতে দেবে না। মিহান, তুমি আসো। আমি মরে যাবো। মিহান, ওরা আমাকে চিড়ে খাবে। তুমি আসো।
অনেকের এক বন্ধু মায়ার শাড়ির আঁচল ধরে জোরে টান দেয়। মায়া কান্নায় ভেঙে পড়ে, নিজেকে আড়াল করার চেষ্টা করছে। অনেক মায়ের গালে একটা জোরে ছড় মারে। মায়ের ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হতে থাকে। চুপ কর মকি। মেহান মেহান করবি না একদম। ও এখন বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোচ্ছে। এখন আমরা যা বলবো তাই করবি। আমাদের সবার সাথে তোকে সময় কাটাতে হবে। তোর যে কতগুলো বয়ফ্রেন্ড আছে তার হিসাব আমি জানি। আজ আমাদের সবাইকে খুশি কর। ধর তো ওকে, আজ রাতেই ওর সব রূপ ধুয়ে যাবে। মায়ের পরনের পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করছে বখাটেরা। মায়া এক অসহায়ের মতো চিৎকার করছে, কিন্তু তার কণ্ঠস্বর এই বদ্ধ দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। অনেক মায়ের উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। মায়া চোখ বন্ধ করে মিহানের মুখটা মনে করার চেষ্টা করে। অনেক মায়ের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। অনেক পা ধরছি, তোর আমাকে ছেড়ে দে। আমি তো কোনো ক্ষতি করিনি তোর। অনেকে আমাকে বাঁচাও। মিহান তুমি কোথায়? আমাকে ওটা মেরে ফেলবে মিহান। মেহান এখন তোর বাসর রাতের স্মৃতি মনে করে ঘৃণায় থুতু ফেলছে। ওকে আসবে তোকে এই ভাগাড় থেকে উদ্ধার করতে। আজ তোকে আমি এমনভাবে ভোগ করবো যে তুই নিজের মুখ আয়নায় দেখতে লজ্জা পাবি। ধর তো ওর হাত দুটো। অনেকের দুই বন্ধু মায়ের দুহাত দুদিকে টেনে ধরে দেয়ালের সাথে চেপে রাখে। মায়া ছটফট করছে কিন্তু পারছে না। অনেক তার হাত মায়ের পেটে আর কোমরে চালাতে শুরু করে। মায়া ঘেন্নায় চোখ বন্ধ করে ফেলে। অনেক তার মুখটা মায়ের ঘাড়ের কাছে নিয়ে গিয়ে জোরে একটা কামড় দেয়। মায়া ব্যথায় চিৎকার করে ওঠে। আহ, শয়তান লুচ্চা, তোদের বিচার হবে। মিহান তোদের আস্ত রাখবে না, ছেড়ে দে আমাকে। বিচার পরে হবে, আগে তোকে একটু চেখে দেখি। তুই তো অনেক ঘাটের পানি খেয়েছিস, আজ আমাদের পানিটাও একটু খা। অনেক মায়ের ঠোঁটে চুমু খেতে যায়। মায়ের সর্বশক্তি দিয়ে পা ছোড়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। অনেকের এক বন্ধু মায়ের গালে ঠাস করে চড় মারে। ঠিক তখনই গোডাউনের দরজার বিকট শব্দে ভেঙে পড়ে। মিহান হাতে একটা মোটা লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক, তোর মরণ ঘনিয়ে এসেছে। আমার বইয়ের গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে পেলি তুই? সাহস থাকলে আয়, আমার সামনে আয়। অনেক আর তার বন্ধুরা হকচকিয়ে যায়। মিহান এক মুহূর্ত দেরি না করে এগিয়ে আসে। সে প্রথম রড দিয়ে অনেকের হাতের উপর জোরে আঘাত করে। অনেক যন্ত্রণায় চিৎকার করে মায়াকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মিহান এবার পাগলের মতো বাকি তিনজনের উপর রড দিয়ে মারতে থাকে। সে রড দিয়ে একজনের মাথায় আর অন্যজনের পায়ে আঘাত করে। অনেকের হাঁটুতে মারাতে জোরে বাড়ি দিয়ে পা ভেঙে ফেলে। তোরা ভেবেছিস আমি চলে গেছি? আমি বাইক নিয়ে আধা রাস্তায় গিয়ে ফিরে এসেছি। বাড়িতে এসে শুনি মায়া আমাকে খুঁজতে বের হয়েছে। রাস্তায় আসার পর এক দোকানদার বলে মেম্বারের ছেলেরা মায়াকে তুলে নিয়ে গেছে। তোরা কোথায় যেতে পারিস সেটা উনি বলে দেয়। চাচার থেকে রডটা চেয়ে এনেছি রে। আমার বকি স্পর্শ করবি তোরা? তোদের হাত আমি আজ কুড়ো করে দেব। মিহান অনেকের কলার ধরে তুলে হাতে জোরে বাড়ি মারে। হাড় গুঁড়ো হয়ে হাত ঝুলে পড়ে। তারপর অনেকরা দেয়ালের সাথে আছাড় দেয়। অনেকের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মিহান তার বুকের উপর উঠে বসে একের পর এক ঘুষি মারতে থাকে। অনেকের বন্ধুদের অবস্থাও খারাপ। তাদের মেরে আত্মরা করেছে আগেই, এবার অনেক আত্মরা হয়ে পড়ে থাকে। মিহান রডটা ফেলে দিয়ে দৌড়ে মায়ের কাছে যায়। মায়া তখনও দেয়ালের সাথে লেপ্টে ভয় কাঁপছে। তার গায়ের কাপড় আলুথালু। মিহান নিজের গা থেকে শার্ট খুলে মায়ের গায়ের উপর জড়িয়ে দেয়। মায়া মিহানকে দেখা মাত্রই ডুকরে কেঁদে ওঠে। সে মিহানের বুক জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মিহান মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মিহান, তুমি এসেছো। আমি ভেবেছি তুমি আমাকে ঘৃণা করে ফেলে গেছো। ওরা আমাকে নোংরা করে দিত নি, আর আমি মরে যেতাম। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কারোর সাথে কথা বলবো না। চুপ করো মায়া, আর একটা কথাও না। আমি তোমায় ঘৃণা করি ঠিকই, কিন্তু তুমি আমার স্ত্রী। তোমাকে অন্য কেউ স্পর্শ করবে এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। আমি তোমার সব অতীত জানি, কিন্তু তোমার বর্তমানটা আমার। চলো এখান থেকে। মিহান মায়াকে পাচাকোলা করে তুলে নেয়। মায়া মিহানের গলায় দুহাত পেঁচিয়ে তার বুকের মধ্যে মুখ লোকায়। মিহান মায়াকে নিয়ে গোডাউন থেকে বের হয়ে আসে। মিহান মায়াকে বাইকের সামনে বসিয়ে নিজে পিছনে বসিয়ে তাকে জাপটে ধরে। তারপর বলে, মায়া, আমি বাড়ি যাব না। আমি তোমাকে নিয়ে সোজা আমাদের শহরে চলে যাব। এই গ্রামে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। তুমি কি আমার সাথে যাবে?
তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আমাকে কখনো ছেড়ে দিও না মিহান। আমি লুচ্চা হতে পারি, অসভ্য হতে পারি, কিন্তু আমি তো শুধু তোমার। আমাকে শাসন করো, মারো, যা ইচ্ছে করো, কিন্তু এর পর করে দিও না। মিহান বাইক স্টার্ট দেয়। রাতের নিস্তব্ধতা চিরে বাইকটা ঝড়ের গতিতে শহরের দিকে এগোতে থাকে। মিহান মায়ার কপালে একটা দীর্ঘ চুমু দেয়। মায়া চোখ বন্ধ করে মিহানের বুকের ওকে নিজেকে সঁপে দেয়। 3 দিন পর নিজেদের বাড়ির রুমে মিহান আর মায়া বসে আছে। মায়া খাটের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। মায়া একদম চুপচাপ। তার সেই চিরচেনা দুষ্টুমিটা বা চঞ্চলতা আজ কোথায় যেন হারিয়ে গেছে। সে মিহানের দিকে তাকাতে পারছে না। লজ্জায় আর অপরাধ বোধে মিহান খালিকা হয়। তার বুকটা উন্মুক্ত হয়ে আছে। সে ধীর পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। মিহান, তুমি কি এখন আমার উপরে রেগে আছো? আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। তুমি চাইলে আমাকে মারো, কিন্তু এভাবে চুপ করে থেকো না, আমার খুব ভয় লাগছে। মিহান মায়ের কথায় কোনো উত্তর দেয় না। সে হঠাৎ মায়া চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরে। মিহানের চোখে এখন এক শিকারী চাহনি। সে মায়ের একদম কাছে মুখ নিয়ে আসে। মায়া অবাক হয়ে মিহানের দিকে তাকিয়ে থাকে, কারণ মিহানের মধ্যে আজ এক অদ্ভুত পরিবর্তন। সে আজ আর সেই লাজুক পিচ্চি ছেলে নেই। কি হলো মায়া, বউ আন্টি, আজ এত চুপচাপ কেন? আপনার সেই লুচ্চামি কথাগুলো কোথায় গেল? আপনি না আমাকে আদর করতে চাইতেন? আপনি না বলতেন জুনিয়র বরকে কীভাবে বশ করতে হয়? আজ কি আপনার সেই সাহস ফুরিয়ে গেছে? মিহান, তুমি এসব কী বলছো? আমি তো তোমাকে ভয় পাচ্ছি। তোমার চোখের দৃষ্টি আছে কেমন যেন বদলে গেছে। তুমি কি আমার উপরে প্রতিশোধ নিতে চাইছো? মিহান মায়ের কানের লতিতে কামড় দিয়ে ফিস ফিস করে বলে। তার তপ্ত নিঃশ্বাস মায়ের ঘাড়ের লোমগুলো খাড়া করে দিয়েছে। মিহান এক হাত দিয়ে মায়ের কোমরের শাড়িটা খামচে ধরে নিজের দিকে টেনে নেয়। মায়া চমকে গিয়ে মিহানের বুকে 2 হাত রাখে। প্রতিশোধ? না মায়া, এটা প্রতিশোধ না, এটা অধিকার। আপনি তো আমাকে শিখিয়েছেন কিভাবে অসভ্য হতে হয়। আজ আমি আপনার সেই সব শিক্ষা আপনার উপরই প্রয়োগ করব। আপনার কি মনে হয় আমি শুধু একলা একলা লজ্জা পাবো আর আপনি আমাকে নিয়ে খেলবেন? আজ খেলাটা আমি শুরু করব। আপনার এই ফর্সা শরীরটা আজ আমি নিজের হাতে তছনছ করতে চাই। মিহান, থামো। তুমি কি জানো তুমি কি বলছো? তুমি তো এমন ছিলে না। তুমি তো মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পেতে। আজ তুমি এত নির্লজ্জের মতো কথা বলছো কেন? আমার খুব লজ্জা লাগছে তোমার এসব কথা শুনে। লজ্জা? আপনি কি জানেন লজ্জাই হলো প্রেমের আসল মজা। আপনি তো সারা জীবন ছেলেদের জ্বালিয়েছেন, আজ আমি আপনাকে জ্বালিয়ে মারবো? আপনার ওই ঠোঁট দুটো খুব কাঁপছে মায়া। আমি কি ওগুলো আজ থামিয়ে দেব, নাকি দেবো? আপনার কি মনে হয় আমি আপনাকে আজ ছাড় দেবো? মায়া মিহানের এই লুচ্চা রূপ দেখে একদম থমকে যায়। সে ভাবতেও পারেনি মিহান এত দ্রুত বদলে যাবে। মিহান মায়াকে এক ঝটকায় বিছানায় শুইয়ে দেয় আর মায়ের উপরে চড়ে বসে। সে মায়ার 2 হাত মাথার উপরে গেঁথে ফেলে। মায়া ছটফট করার চেষ্টা করলেও মিহানের শক্তির কাছে সে পরাজিত। আজ রাতে আপনি শুধু আমার মায়া, কোনো অনেক বা রাকিব আমাদের মাঝে নেই। আজ আমি আপনার এই চঞ্চলতা বের করব। আপনি না আমাকে কামড় দিতে চাইতেন, আজ আমি আপনার সরাসরি চিহ্ন রেখে দেবো। আপনি শুধু আপনি রাজি আছেন এই লজ্জাপীর সঙ্গী হতে? মিহান, তুমি সত্যি খুব অসভ্য হয়ে গেছো। আমি তো মনে হচ্ছে আমি কোনো অচেনা পুরুষের সাথে আছি, কিন্তু কেন জানি তোমার এই লুচ্চামো আমার খুব ভালো লাগছে। আমি তো এটাই চেয়েছিলাম মিহান, তুমি আমাকে নিজের করে নাও, আমাকে শাসন করো, আমি তোমার এই অসভ্য বরের দাসী হয়ে যাই। মিহান মায়ের শাড়ির আঁচলটা দাঁত দিয়ে সরিয়ে দেয়। মায়ের মুখটা এখন দ্রুত ওঠানামা করছে। মিহান মায়ের গলার নিচে একটা লম্বা আর ভেজা চুমু দেয়। মায়ের চোখ বন্ধ করে মিহানের চুলে আঙুল চালায়। তৈরি মিহান, তুমি আমাকে যেভাবে খুশি সেভাবে গ্রহণ করো। আমি আজ থেকে শুধু তোমার এই লুচ্চামি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমাকে তোমার ভালোবাসার আগুনে পুড়িয়ে ছাই করে দাও। আমি তোমার এই উত্তাল নেশায় ডুবে যেতে চাই। মিহান মায়ের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় এক আদিম নেশায়। মায়া মিহানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। মিহান মায়ের কানে ফিসফিস করে অত্যন্ত রোমান্টিক আর অ্যাডাল্ট কিছু কথা বলে, যা শুনে মায়া লজ্জায় লাল হয়ে যায়। মিহান আর মায়া এক হয়ে মিশে যায় এই নিশিরাতের নির্জনতায়।